সো ফাইন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, হুইচ ইজ চ্যাপ্টার 3। তার নাম হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই চ্যাপ্টারটাতে আজকের লেকচারে, আমাদের লেকচার 1-এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই জটিল সংখ্যা কীভাবে আসলো। জটিল সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ কিছু বেসিক কনসেপ্টস আমরা সেগুলো আজকে এই লেকচারে শিখব, এবং আমরা এর পরবর্তী লেকচারগুলোতে আমরা শিখব কী কী টাইপের ম্যাথ এই চ্যাপ্টারে থাকতে পারে। অ্যান্ড ফাইনালি আমরা বইয়ের ম্যাথগুলোতে যাব। খুবই ছোট চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার, পরীক্ষা প্রশ্ন আসে, ইভেন অ্যাডমিশনও আসে। তুমি যদি সব কিছু, যদি আমি যা যা পড়াবো A to Z যদি তুমি যদি নখদর্পণে রাখতে পারো, ইনশাআল্লাহ নট অনলি এইচএসসি, নট অনলি তোমার কলেজ এক্সাম, সব জায়গায় তুমি নেইল করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের পড়াশোনা শুরু করি। যে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, কোথা থেকে এসেছে, কিভাবে আমরা চিনি, আমাদের দুনিয়াতে কেনই বা এই জিনিসটার উত্থান হয়েছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। সো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা কি সাধারণত মানে একই জিনিস। জটিল সংখ্যার ইংলিশ হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো আমি তাহলে আগে লিখি একটু কমপ্লেক্স নাম্বার, রাইট? সো এটা কি কমপ্লেক্স নাম্বার। সো এটা জানার আগে আমাদেরকে কিছু ইতিহাস জানতে হবে। হ্যাঁ, ইতিহাসটা ঠিক এরকম যে মহামতি গস বা গাউস বলা হয় ওনাকে। সো গণিতবিদ মহামতি কার্ল ফ্রেডরিক গস, উনি কি বলেছিলেন? কার্ল ফ্রেডরিক গস বলেছিলেন যে প্রতিটি বহুপদীরই, অন্য কালি কলমগুলো একটু দাঁড়াও, হ্যাঁ, উনি বলেছিলেন যে প্রতিটি বহুপদীর, পৃথিবীতে যতগুলো বহুপদী আছে প্রতিটি বহুপদীর একটি অন্তত মূল থাকে, মূল থাকে। সো তার কথা নিয়ে কোনো সমস্যা নেই, তিনি দেখেছেন হচ্ছে যতগুলো বহুপদী আছে এগুলো মূল থাকে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই মূল জিনিসটা কি, রাইট? এই মূল জিনিসটা আসলে কি? মূলটা হচ্ছে ওই যে আমরা একটা ধরো একটা ফর্মুলা আমরা মনে করি যে এখানে লিখি না, সে ফর এক্সাম্পল এক্স মাইনাস টোয়াইজ এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা একটা আমাদের বহুপদী সমীকরণ, তাই না? এখান পর্যন্ত আমরা যে কাজটা করতে পারি যে এক্স এর কোন মানের জন্য সমীকরণটা সত্য বের করি। যেমন এখানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আমরা এক্স মাইনাস 1 দুঃখিত, এটা আসে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এত। সো বা আমরা ঘুরে ফিরে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু 1। তার মানে এই মূলটার জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়। তার মানে একটা অন্তত মূল থাকে। কিন্তু লাইফের একটা স্টেজে গিয়ে এই গস, কার্ল ফ্রেডরিক গস বা মহামতি গস একটা কোয়েশ্চেনের সম্মুখীন হয়। কি কোয়েশ্চেন? তাকে বলা হয় যে আপনি তো সবই বের করেছেন, এই যে এই সমীকরণটার আমাকে একটা মূল বের করে দেখান তো। বিপাকে পড়ে গেলেন মহামতি গস। ইনি আর এটাকে আর ব্যাখ্যা করতে পারে না। তিনি কি করেন, একবার এই কাজ করেন, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, আর একবার -1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাকে কিভাবে কি করা যায়? সর্বোচ্চ উনি যে কাজটা করেন সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -1। খেলাটা ঠিক এখানে, এই জিনিসটা এখানে থেমে থাকে, মানে কার্ল ফ্রেডরিক গসের খেলাটা এখানেই থেমে যায়। তিনি নতুন নতুন পথ উদ্ভাবন করার চেষ্টা করেন, নতুন নতুনভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। যখনই চেষ্টা করেন ইনি না এটার কোনো সমাধান পান না। তিনি যখন সমাধানটা পান না, তিনি এই জিনিসটাকে বলেন যে তিনি একটা স্টেটমেন্ট দেন। কি স্টেটমেন্ট? এটাকে আমি যদি বলি 1 নম্বর সমীকরণ, পৃথিবীতে এমন কোনো বাস্তব মূল নেই, পৃথিবীতে এমন কোনো বাস্তব কিংবা অঋণাত্মক মূল নেই যা দ্বারা সমীকরণটি
যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। সো উনি তো স্টেটমেন্ট দিয়ে গেছে, এটা একটা আমাদের সমস্যা। পৃথিবীতে যে কোনো একটা সমস্যা থাকলেই সমস্যার সাথে কি থাকে, একটা সমাধান থাকে। সো উনি আমাদেরকে কোনো সমাধান বাতলায় না, বা উনি আমাকে বলায় আমাদের এখন পর্যন্ত কোনো সমাধান দিতে পারেন না। এখন এই যে সমস্যাটা অলরেডি আছে, এই সমস্যা থেকে তো মুক্তি পেতে হবে, তাই না? আমি একটু মুছে দিই, এবার আমরা আস্তে আস্তে সমাধানের দিকে যাব। এই সমস্যা থেকে আসলে কে কখন কীভাবে আমাদেরকে সাহায্য করে এই সমস্যা থেকে উত্তরণ পাওয়ার জন্য। এরপর যে কাজটা হয় সেটা হচ্ছে এটাকে সমাধান করার জন্যই সাধারণত আই নামক একটা সংখ্যা ব্যবহার করা হয়, যাকে আমরা বলি কাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। এটা আসলে কিভাবে আসে? এটা হচ্ছে গণিতবিদ লিওনার্দো অয়লার, মহামতি অয়লার। হ্যাঁ, ওনার নাম হচ্ছে, স্পেলিংটা হচ্ছে এরকম ভাবে, তোমরা ইউলার বললো না আবার, লিওনার্দো দ্য অয়লার। সো মহামতি অয়লার এসে আবিষ্কার করেন যে আমার সমীকরণটা যদি এরকম থাকে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা ঝামেলা যা কিছুই হোক, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 যদি পাই, সে বলল আমি যেহেতু বাস্তব মূল পাই না, তাহলে আমি অবাস্তব কোনো কিছু চিন্তা করে দেখি, অশরীরী কোনো কিছু চিন্তা করে দেখি, পরলৌকিক কোনো কিছুকে আমি চিন্তা করে দেখি। কি করে দেখি? সে চিন্তা করে দেখে আমি কিছু না পেলেও আমার কাছে এরকম একটা জিনিস আসতে পারে, রাইট? আচ্ছা, আমার কাছে যখন এরকম কিছু আমি নাম দিতে না পারি, তাহলে আমি বলি দিস ইজ সামথিং হোয়াট ক্যান বি ইমাজিনারি, আমার কাল্পনিক, আমার কল্পনার জগৎকে এটা গ্রাস করে নিতে পারে। তার মানে কি? সে কল্পনা করে যে একটা ওয়ার্ড হুইচ ইজ ইমাজিনারি, তার বাংলা কি? বাংলা হচ্ছে কাল্পনিক। যার বাংলা কি? বাংলা হচ্ছে কাল্পনিক। সে কি করে, এই যে √(-1) যে অংশটুকু আছে, এটা তো আমরা নর্মালি ছোটবেলা থেকে পড়ে আসতেছি। আল্লাহ, রুটের মানে এটা মাইনাস কিভাবে হয়, যে রুটের ভিতর কিভাবে মাইনাস আসে, ছোটবেলা থেকে আমরা আতঙ্কিত হয়ে আসছি। সে এসে বলে এটাকে আমরা বলি একটা ইমাজিনারি নাম্বার। কিভাবে? এটা যেহেতু আই ইমাজিনারি অনুযায়ী, এটাকে আমি নাম দেই হচ্ছে, আমি নাম দেই আই। সো সে এসে বলে এটা হচ্ছে এরকমভাবে আমরা সমাধান করতে পারি, যাকে আমি বলবো এটা একটা ইমাজিনারি কম্পোনেন্ট, বা আই হচ্ছে আমাদের একটা জটিল মূল। আমরা এটা হিসাবে আমরা এটাকে করতে পারি। তবে এই যে জটিল সংখ্যার অগ্রগতিতে অনেকেই অনেক রকমভাবে আসলে অবদান রাখেন, তবে এটা সবচাইতে বেশি আসলে অবদান রাখেন বা কন্ট্রিবিউট করে মানে এর পরবর্তী সময়ে, যে এটা হচ্ছে যে মহামতি হ্যামিল্টন, অলরাইট। উনি ছিলেন একজন আইরিশ বিজ্ঞানী, মানে আইরিশ ম্যাথমেটিশিয়ান। সো তিনি প্রথম মোটামুটি আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে ধীরে ধীরে স্টাবলিশ করতে আমাদেরকে দেখান। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই যে আইটা কেন আসে? সো এটাকে শুধুমাত্র আই বলে না, কখনো কখনো এটাকে বলা হয় আইওটা, অলরাইট। এটাকে আসলে বলা হয় কখনো কখনো আইওটা, অলরাইট। এটাকে কখনো কখনো বলা হয় আইওটাও, অলরাইট। তাহলে আমরা চলো ধীরে ধীরে আমরা যাই ইয়ার মধ্যে, যে এই যে ইমাজিনারি নাম্বারটা, এটার ব্যবহারটা দেখতে কীরকম, এটা কোথা থেকে আসছে, এটা কিভাবে কি আমরা এটাকে ব্যবহার করতে পারি, এটাকে কোথা থেকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি। সো সিম্পল জিনিস, তাই না? এটা আমি যদি পুরো এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, এই পুরো জিনিসটাকে আমি যদি একটু র্যাপ আপ করি, এই যে মাই ডিয়ার স্টুডেন্টস একটু সুন্দর করে বলি, তাহলে কি আমরা পৃথিবীতে এখন পর্যন্ত যা কিছু দেখতাম প্রথম দিকে, ধরো x² - 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এক্ষেত্রে আমরা একটা রাশি পেতাম, তাই না? দেখো এক্ষেত্রে একটা মূল পেতাম 1, অতএব x ইজ ইকুয়াল টু আমার কাছে +-1 আমি পেতাম নির্দ্বিধায়। কিন্তু আমার কাছে যখন দেখা যাচ্ছে x² + 1 ইজ ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে আমি কোনো বাস্তব মূল পাই না, হুইচ ইজ টু সে আমি এটাকে পাই হচ্ছে এরকম। দেন ফাইনালি x ইজ ইকুয়াল টু +-√(-1), হুইচ মিনস আই, মানে একটা আয়োটা পাই। এখান থেকে আসলে আমাদের কাল্পনিক বা জটিল সংখ্যার আসলে উৎপত্তি ঘটে। এটা ঘটান কে? লিওনার্দো অয়লার। তার মানে আমরা পরিচয় যেটা পাই সেটা হচ্ছে, আমরা যে পরিচয়টা পাই সেটা হচ্ছে √(-1) ইজ ইকুয়াল টু আই, রাইট? আয়োটা বা আই। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এখন আই এর একটা পরিচয় পাবো, দেখো খুবই মজা।
খুবই মজা। দেখো আমরা -1 ইজ ইকুয়াল টু, উভয় পক্ষে যদি বর্গ করি আমরা কি পাই, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। আমি এটার ফার্দার অ্যানালাইসিস বা ফার্দার ইয়াতে আমি একটু পরে যাচ্ছি, তার আগে তোমাদেরকে এখানে একটা মজার একটা জিনিস বুঝাই। হ্যাঁ, একটা মজার জিনিস বুঝাই। দেখো আমাদের যদি এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা একটা সংখ্যা রেখা বা যে কোনো কিছু তোমরা যদি কল্পনা করি, হ্যাঁ খেয়াল করো, সংখ্যা রেখা নয়, একটা স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি। দেখো আমি যদি এখানে একটা নাম্বার ধরি হচ্ছে ধরো এ, হ্যাঁ ধরো আমি যদি একটা নাম্বার ধরি এ, এই নাম্বারটার ঠিক এই পাশে সংখ্যা রেখার 180 ডিগ্রি যদি ঘুরে যায়, এই নাম্বারের ভ্যালুটা বা এই নাম্বারটা যদি 180 ডিগ্রি ঘুরে, কত ডিগ্রি, 180 ডিগ্রি ঘুরে, দেখো তো এটা এই পাশে এসে কি হয়ে যাবে, -a। এটুকু নিয়ে তোমাদের কোনো সন্দেহ আছে কিনা বলো তো? একটা নাম্বার যদি 180 ডিগ্রি ঘুরে যায় সেক্ষেত্রে এটা কত হয়, আমাদের কত হয় বলো তো, আমাদের -a হয়। দেখো তো তুমি যদি -a কে আমি যদি এই -a কে যদি এভাবে লিখি a ইন্টু -1, তুমি কি লজ্জা পাবা? দেখো তো a ইন্টু -1 যদি লিখি, এটা কি লজ্জা পাবা বলো তো? না পাওয়া উচিত বা পাওয়া উচিতই না, তাই না? খেয়াল করো, আমি লিখতেই পারি এই জিনিসটাকে। তাহলে এবার দেখো, এখন আমরা যে জিনিসটা মাথায় রাখবো, একটা সংখ্যাকে 180 ডিগ্রি যদি ঘুরাই তাহলে তার সাথে কত গুণ হয়, তাহলে একটা সংখ্যাকে 180 ডিগ্রি যদি আমি ঘুরাই সেটা হয় কত, -a। এবার আমি একটা কাজ করব, আমি তো 180 ডিগ্রি ঘুরিয়েছি, আমি এটাকে 90 ডিগ্রি ঘুরাইলে কি আসলে, এখানে মাঝখানে তো 90 ডিগ্রিও আছে, ঘুরাই। সো একটা সংখ্যাকে আমি যদি এইরকম 90 ডিগ্রি ঘুরাই তখন তার সাথে আমাদের আই গুণ হয়। খেয়াল করো, তার সাথে আমাদের আই গুণ হয়। ভাইয়া এটা আসলে কীভাবে কি বোঝা যায়, বুঝলেন কীভাবে আই গুণ হয়? আমি একটু পরে বলছি। এটা হয় যদি 90 ডিগ্রি ঘুরে সংখ্যাটা হয় এ আই বা আই ইন্টু এ। লিখে দেই জিনিসটা হচ্ছে, যদি 90 ডিগ্রি ঘুরে তাহলে এটা আসে আই এ। ভাইয়া একটু ফিলোসফিটা কল্পনা করার চিন্তা করে দেখো, আমি যখন 90 ডিগ্রি ঘুরালাম আমার সাথে গুণ হয়েছে কে, আই পরিমাণ। দেখো আমি যখন 90 ডিগ্রি ঘুরালাম তখন আমার কাছে গুণ হয়েছে আই পরিমাণ। দেখো একে আমি যখন 90 ডিগ্রি ঘুরালাম আমার কাছে গুণ হয়েছে আই পরিমাণ। আমি যখন আরও 90 ডিগ্রি ঘুরাই স্বভাবত কী হওয়া উচিত বলো তো, 90 + 90 180, আরেকটা আই গুণ হওয়া উচিত, কারণ এটার সাথে আবার 90 ডিগ্রি গুণ হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো তো, আই ইন্টু এ মানে আসে কত বলো তো, আই স্কোয়ার এ, তার মানে কি -1 ইন্টু এ। দেখো তো এটার সাথে এটা মিলে কিনা, প্রমাণ পাও কিনা। যদি এটা ট্রু হয় দেন আমরা আরেকটা কাজ করতে পারি, হুইচ ইজ এটার সাথে আবার আরও 90 ডিগ্রি ঘুরালাম, 270 ডিগ্রি ঘুরুক। এবার হিসাবটা কীরকম বলো তো, এই যে এর সাথে একটা আই গুণ হবে, এবার আবার আমি যদি ঘুরাই জিনিসটা, এবার আমি আবার যদি এই জিনিসটাকে ঘুরাই আমার কাছে আসে কি বলতো, -ai ইন্টু আরেকটা আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, সামনে একটা মাইনাস, তার মানে ঘুরে ফিরে আবার এখানে চলে আসছে। তার মানে জিনিসটা আসলে কি হচ্ছে, একটা চক্রাকার জিনিস কি তুমি টের পাচ্ছ? দেখো একটা রহস্য ভাব, একটা মজা ব্যাপার। দেখো আমি প্রথমে ঘুরালাম হচ্ছে 180 ডিগ্রি, প্রমাণ করলাম যে না, আমি একটা সংখ্যা রেখায়, আমার সংখ্যা রেখার এই পাশে যদি পজিটিভ ইনফিনিটি থাকে ওই পাশে থাকে নেগেটিভ ইনফিনিটি, এর মাঝামাঝি কিছু লম্বাভাবে থাকতে পারে, যেটা কিনা আমরা এই যে এখান থেকে পাচ্ছি। প্রতিবার ঘুরলে, একবার যদি 90 ডিগ্রি ঘুরে আমার কাছে একটা আই যুক্ত হয়, আরেকটা এখানে যুক্ত হলে মাইনাস, তারপর আবার আই। প্রত্যেকটা জায়গায় আইয়ের ছোঁয়া আছে, ইমাজিনারি ছোঁয়া আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, যেখানে বাস্তবতার ছোঁয়া সেখানেও আছে কাল্পনিকতা, যেখানে আছে কাল্পনিকতা সেখানেই বেঁচে থাকে আশা। অলরাইট, এনাফ অফ ফিলোসফি ইয়ার। তো আমরা তাহলে কি বলবো, আইয়ের পরিচয়টা, আই হচ্ছে একটি, লিখে রাখো, আই হচ্ছে একটি কাল্পনিক রাশি। 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 ওকে, তাহলে আমরা একটু আই নিয়ে একটু খেলাধুলা করি। এতক্ষণ পর্যন্ত যা দেখলাম একটু খেয়াল করো। তাহলে আমরা দেখতে পেলাম এখন পর্যন্ত দেখতে পেলাম যে √(-1) ইজ ইকুয়াল টু আই, রাইট? তাহলে আমরা এটাকে যদি বর্গ করি উভয় পক্ষে, তাহলে আমাদের কাছে এখানে কি আসে,
আমাদের কাছে এখানে আসে হচ্ছে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। কিন্তু চিন্তা করে দেখো তো, উভয় পক্ষে যদি আমি যদি আরেকটা যদি আই গুণ করি, উভয় পক্ষে যদি আমি আরেকটা আই গুণ করি, দেখো, বা আমি যদি আই কিউবই নেই, জিনিসটা কীরকম হয় দেখো, আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই, মানে আই স্কোয়ার মানে -1 ইন্টু আই, মানে হচ্ছে -i। আবার আই টু দি পাওয়ার 4 যদি করি, খেয়াল করো, তাহলে অলরেডি আমি পাই -i ইন্টু আই টু দি পাওয়ার 4 -i ইন্টু আই, তার মানে -i স্কোয়ার, মানে হচ্ছে আমার কাছে এটা হয় আই। তার মানে আর এর দেখো আই এর পাওয়ারগুলো দেখো, আই এর পাওয়ারগুলো যখন 4-এর গুণিতক আকারে বা 4, আমি নর্মালি বলি, আবার আই টু দি পাওয়ার 5 হলে কত হয়, আই টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। আই টু দি পাওয়ার 4 কত, দুঃখিত, এটা হচ্ছে -1 ইকুয়াল টু 1। আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমার ঘুরে ফিরে 1 আসতেছে, দেখো আই টু দি পাওয়ার ঘুরে ফিরে এটা আমাদের কাছে 1 আসতেছে। 1 ইন্টু আই কত ঘুরে ফিরে, দেখো 1 ইন্টু ঘুরে ফিরে আই ইজ ইকুয়াল টু আই, এই যে আই ছিল, এই জিনিসগুলো। সো ঘুরে ফিরে আমাদের কাছে একটা ইন্টার রিলেশন আমরা এখান থেকে পাচ্ছি, তাই না? এখান থেকে আমরা একটা ইন্টার রিলেশন পাচ্ছি। সো আমরা চলো তাহলে এখান থেকে আসলে কোন জিনিসগুলো আমরা খুঁজে পেতে পারি, এখান থেকে আমরা কোন জিনিসগুলো এস্টাবলিশ করতে পারি, মানে এই পার্টটুকু থেকে কোন আইডিয়াটা আমরা এস্টাবলিশ করতে পারি। চিন্তা করে দেখো, আমরা অলরেডি আই নিয়ে খেলাধুলা করেছি, আমরা অলরেডি আই স্কোয়ার নিয়ে খেলাধুলা করেছি, আমরা অলরেডি আই কিউব নিয়ে খেলাধুলা করেছি, কিন্তু এগুলাকে একটা সূত্র আকারে আমাদেরকে প্রকাশ করা উচিত না, বলো তো? কি উচিত তো, তাই না? সো আমরা একটা সূত্র দিই তোমাদেরকে, হুইচ ইজ, এই যে আমাদের আই টু দি পাওয়ার 4ই কিন্তু আবার আইতে ফিরে আসছে, একটা চক্র হিসেবে ফিরে আসছে। তো আমি এই চক্রটাকে ইউজ করি না। আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার n যদি হয়, অবভিয়াসলি 0 হলে তো 1 হবেই, 1 হলে কত হবে, আই টু দি পাওয়ার 4, 2 হলে কি হবে, এরকম। তার মানে আই টু দি পাওয়ার 4-এর গুণিতককে আমি বলতে পারি আই টু দি পাওয়ার 4n। এটা যত কিছুই হোক, দেখো আই টু দি পাওয়ার 4 যত কিছুই হোক, ঘুরে ফিরে এটা আমাদের কাছে কত আসবে বলো তো, এটার মান কত আসবে বলো তো? আই টু দি পাওয়ার 4n যত কিছুই হোক, আই টু দি পাওয়ার 4 মানে কত, আমাদের কাছে 1ই আসবে, আই টু দি পাওয়ার 4 মানে 1ই আসবে। সো 1 টু দি পাওয়ার n মানে আলটিমেটলি আমরা 1 ছাড়া আর কিছুই পাবো না। তার মানে আমরা আই টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু মানে 4n, 4-এর গুণিতক হলেই আমরা এখানে 1 পাবো। তারপর দেখো জিনিসটা, আই টু দি পাওয়ার 4, এবার আমাদের কি আসতে পারে, 1 বেড়ে যাবে, n প্লাস 1। সো ঘুরে ফিরে আমরা আসলে যে জিনিসটা পেতে পারি এভাবে না, আমরা এটা এখান থেকে টানি, দেখো আই টু দি পাওয়ার আমরা পেতে পারি আই টু দি পাওয়ার 4n প্লাস 1। তাহলে দেখো তো, এই যে একটা করে যদি আই বেড়ে যায়, দেখো 4n, এটা মানে হচ্ছে আই টু দি পাওয়ার 4n ইন্টু আই টু দি পাওয়ার 1। তার মানে একটা আই বেড়ে গেলে কি হয়, দেখো তো সেকেন্ড ইয়ারতে কি আসে, একটা আই পড়ে থাকে, এটা মানে তো 1। এবার খেয়াল করো, আই টু দি পাওয়ার 4n প্লাস 2 যদি হয়, খেয়াল করো আই টু দি পাওয়ার 4n প্লাস 2 যদি হয়, তাহলে সিমিলারলি আই স্কোয়ার মানে এটা কত হবে, দেখো তো আই টু দি পাওয়ার 4n হুইচ ইজ 1, আর এখানে থাকে আই স্কোয়ার মানে কত, -1। এবার আই টু দি পাওয়ার 4n প্লাস 3 যদি হয়, তাহলে কি, আই টু দি পাওয়ার 4n আই কিউব ইজ ইকুয়াল টু -i। খেয়াল করো, এই যে আই কিউব মানে তো দেখাইছি -i হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আই টু দি পাওয়ার 4 করলে তো আবার আগের মতো 5n হয়ে যায়, সমস্যা তো এখানে নাই, আর ঝামেলা নাই। সো হোপফুলি তোমরা এইটুকু বুঝতে পেরেছো এখান থেকে। তার মানে আমরা দেখেছি এরকম আমরা যদি স্টাইল পাই, তাহলে আমরা এটা নিয়ে কাজ করবো। তো আমাদের একটা মেজর প্রশ্ন আসে যে আমাদের এখানে যদি এরকম থাকে আই টু দি পাওয়ার 100, তখন ভাইয়া আমরা কি করব? তখন আমাদের কিছুই করার দরকার নাই, চিন্তা করে দেখো এটা কি 4 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, বিভাজ্য। কীরকম, আই টু দি পাওয়ার 4 ইন্টু 25। চিন্তা করবো না, 4 পেয়েছো মানে হচ্ছে আমাদের আনসার 1, কেউ ঠেকাতে পারবে না। এটা আশা করি বুঝতে পেরেছো। অলরাইট, আমি অ্যাজিউম করে নিচ্ছি বুঝতে পেরেছো, যদি আমরা টাইপ ভিত্তিক আমরা ম্যাথ সামনে আরও করবো ইনশাআল্লাহ। অলরাইট, সো যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে আমরা একটু মুভ অন করি সামনে। সো এবার আমরা জটিল রাশি নিয়ে কথা বলবো। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি নিয়ে। এই যে আমরা তো জাস্ট জটিল সংখ্যা চিনলাম, তোমরা একটু লিখো, আমরা একটু জটিল রাশি নিয়ে কথা বলা উচিত। সো জটিল রাশি, সো আমরা একটা জিনিস ফার্স্টে লিখব যে এক্স ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার। এটা কিন্তু এই আর কিন্তু আলাদা, বুঝছো? আমরা ছোটোবেলায় লিখতাম যে আর, কিন্তু এই সামনে একটা আর বা এটাকে একটু গাঢ় করে দেওয়া, এই আর কিন্তু ভিন্ন জিনিস। এটার মানে হচ্ছে এরা হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। আর শুধুমাত্র আর কি, জাস্ট একটা ইংরেজি অ্যালফাবেটের একটা ক্যাপিটাল লেটার।
সকল বাস্তব সংখ্যার সেট। আইদার তুমি এভাবে দিতে পারো অথবা এভাবে গাঢ় করে দিতে পারো। সকল বাস্তব সংখ্যার সেট, সেট অফ অল রিয়েল নাম্বারস। অলরাইট, নো ওয়ারিজ। সো এটা যদি হয় তোমরা লিখবা যেটা, সেটা হচ্ছে এত হলে দেন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। z ইকুয়ালস টু, এখানে কিন্তু z মানে ওই যে আবার জালেমের মানে বা পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যার সেট না, কিন্তু এটা কিন্তু আবার শুধুমাত্র একটা z। অলরাইট, তোমরা যেটা লিখবা z ইজ ইকুয়াল টু আকারের যে কোনো সংখ্যাকে, এই যে এটা আকারের কোনো সংখ্যাকে, আকারের কোনো সংখ্যাকে আসলে কি বলে? জটিল সংখ্যা বলে। কোনো সংখ্যাকে জটিল সংখ্যা বলে। কোনো সংখ্যাকে আসলে কি বলে? জটিল সংখ্যা। কোনো সংখ্যাকে কি বলে? জটিল সংখ্যা। এখন এটাকে আমরা আসলে ভাইয়া এই এক্স কি আই কি এগুলো একটা পরিচয় দেওয়া উচিত না? অবশ্যই উচিত। দেখো আমাদের এখানে বলবো জেড হচ্ছে জটিল রাশি, জেড হচ্ছে আমাদের এখানে জটিল রাশি। সো এখানের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এখানে একটু খেয়াল রাখবা, সবসময় এটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, এক্স কে বলা হয় বাস্তব অংশ, এক্স কে বলা হয় একটা জটিল রাশির বাস্তব অংশ। এবং সবসময় খেয়াল রাখবা মানে যার সাথে আই থাকে সেটাই আমাদের কাল্পনিক অংশ, মানে আই এর সাথে যে থাকে সেটাই আমাদের কাল্পনিক অংশ। এই যে ওয়াই কে আমরা বলবো এখানে কাল্পনিক অংশ, ওয়াই কে আমরা কি বলবো? কাল্পনিক অংশ। ওয়াই কি? কাল্পনিক অংশ। ওয়াই কি? কাল্পনিক। ওয়াই কাল্পনিক অংশ। দ্যাটস ইট। অলরাইট, সো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। ওয়াই কি যে মানে আমরা যদি ইংরেজিতে লিখতে যাই, এক্স কে আমরা কি বলবো? এক্স কে আমরা বলবো হচ্ছে রিয়েল পার্ট, এক্স কে আমরা বলবো হচ্ছে রিয়েল পার্ট। আর ওয়াই কে আমরা বলবো ইমাজিনারি পার্ট, ওয়াই কে আমরা বলবো ইমাজিনারি পার্ট। ওয়াই কে আমরা কি বলবো? ইমাজিনারি পার্ট। রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখবো হচ্ছে যে এদেরকে সিম্বলিক্যালি আসলে কীভাবে লেখা যায়। এবার আমরা লিখো, টাইটেল দাও। আমরা এখানে তোমরা একটু কষ্ট করে লিখো যে সিম্বল। সিম্বল বলতে চিহ্ন দিয়ে কিভাবে প্রকাশ করে, তোমরা একটু লিখো এখানে এদেরকে সিম্বল, সিম্বল দিয়ে কিভাবে প্রকাশ করা হয়, এদেরকে কি বলে? সিম্বল। সিম্বলকে এভাবে যে রিয়েল পার্টটাকে তোমরা লিখবা সেটা হচ্ছে আর ই জেড দিয়ে লিখে, আর ই জেড মানে হচ্ছে এক্স। অলরাইট, আর ই জেড মানে এভাবে লিখে। আর এখানে হচ্ছে ইমাজিনারিকে লেখা আই এম। হ্যাঁ, আই এম জেড ইজ ইকুয়াল টু ওয়াই মানে হচ্ছে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। বাস্তব অংশ মানে কাল্পনিক অংশ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এত কিছু তো বুঝলাম, এখন এই আইটাকে আমি কি বলবো? আই জিনিসটা আসলে কি? আইটাকে তোমরা অলওয়েজ মাথায় রাখবা, বা আইটাকে অলওয়েজ যে নামে রাখবা সেটা হচ্ছে, এটাকে বলবো হচ্ছে ইমাজিনারি কোয়ান্টিটি। ইমাজিনারি কোয়ান্টিটি কি বলবা? ইমাজিনারি কোয়ান্টিটি। অলরাইট, সো আই হোপ তোমাদের কাছে এইটুকু আইডিয়া কমপ্লিট। সো আমরা এখন একটা নতুন খুবই সুন্দর একটা ইস্যু নিয়ে কথা বলবো, খুবই সুন্দর একটা পার্ট নিয়ে আমরা কথা বলবো। সো দুঃখিত। সো যেটার নাম হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক রাশি। একটু লিখো পিওর কমপ্লেক্স নাম্বার, লিখো একটু বিশুদ্ধ কাল্পনিক রাশি। বিশুদ্ধ কাল্পনিক রাশি, বিশুদ্ধ কাল্পনিক রাশি। এটা কি? বিশুদ্ধ কাল্পনিক রাশি। এটা কিভাবে লেখা যায়? যদি একটি জটিল সংখ্যার, খেয়াল রাখবা মানে আমরা একটা জিনিসকে বিশুদ্ধ কখন বলি? যেটার মধ্যে ভেজাল নাই। আমি বলছি কাল্পনিক রাশি, তার মধ্যে যদি কোনো বাস্তব অংশ ঢুকে যায় তাহলে আমি বলবো এটাতে ভেজাল আছে নাকি নাই? আছে।
তার মানে আমি বলবো যেখানে হচ্ছে কোনো ভেজাল নাই, মানে যেখানে কোনো বাস্তব অংশই নেই, সেটাকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক রাশি। তো কীভাবে লিখবো? যদি একটি বা যে কাল্পনিক রাশিতে কোনো বাস্তব অংশ নেই, কোনো বাস্তব অংশ নেই, যেই কাল্পনিক রাশিতে কোনো বাস্তব অংশ নেই, যেই কাল্পনিক রাশিতে কোনো বাস্তব অংশ নেই, অথবা বাস্তব অংশ শূন্য, অথবা বাস্তব অংশ কত, অথবা বাস্তব অংশ শূন্য, তাকে কি বলে? তাকে বলে হচ্ছে বিশুদ্ধ, তাকে কি বলে? তাকে বলে বিশুদ্ধ কাল্পনিক, তাকে কি বলে? বিশুদ্ধ কাল্পনিক রাশি বলে। এটাকে আমি আসলে কিভাবে প্রকাশ করতে পারি? বা এটা তো জাস্ট আমি সংজ্ঞা বললাম, তাই না? এটাকে আমি আসলে প্রকাশ করব কিভাবে? প্রকাশ করব হচ্ছে এই পার্টটুকু, দেখো এভাবে বলা লাগবে যে রিয়েল পার্ট অফ জেড ইকুয়াল টু যদি 0 হয়, রিয়েল পার্ট অফ জেড ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ওইটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক রাশি। তাহলে এক্সাম্পল দেন ভাইয়া, কিছু এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পলটা আমরা এখানেই বলবো। দেখো i প্লাস 2 যদি হয়, এটার মধ্যে দেখো তো, এটা যদি আমার যদি একটা রাশি হয়, তাহলে এটার মধ্যে আমাদের রিয়েল পার্ট কত বলো তো? এটা যদি আমি ধরো জেড ধরলাম, হ্যাঁ, Z1 ধরলাম, তাহলে রিয়েল পার্ট অফ Z1 কত? এটা হচ্ছে 2। তাহলে এটা কি আমাদের কাল্পনিক হতে পারে? বিশুদ্ধ কাল্পনিক? এটা আমাদের বিশুদ্ধ কাল্পনিক না। তাহলে আমরা আরেকটা কাজ করি, আইকে লিখি। আই যদি শুধুমাত্র লিখি, তাহলে আই কি আমাদের, ধরো আইয়ের সাথে শুধু আই না, একটা -2 দিলাম, তাহলে এটা কি আমাদের বিশুদ্ধ হবে? তো দেখো তো, এটা হচ্ছে শুধুমাত্র -2 না, এটা হচ্ছে, আমি কি বলেছিলাম মেইন কি স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে x প্লাস আই ওয়াই, তার মানে আই এর সাথেও একটা থাকবে আর এক্সও থাকবে। তার মানে এখানে বলতে পারি না আমি 0 প্লাস -2i। যদি এটা হয় তাহলে আমি বলতে পারি RE অফ জেড, এটাকে যদি আমি Z2 দিলাম, Z2 ইজ ইকুয়াল টু কত? 0। সুতরাং আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে কি আমাদের একটা বিশুদ্ধ কাল্পনিক রাশি। এটা হচ্ছে আমাদের একটা বিশুদ্ধ কাল্পনিক রাশি। অলরাইট, সো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো আমাদের মধ্যে যদি -3i থাকে, সেটা তারপর মনে করো যে আমরা লিখতে পারি যে 5i। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছে বিশুদ্ধ কাল্পনিক রাশি। তবে আমরা এখন একটা জিনিস শিখবো, সেটাকে তোমরা লিখো একটু কষ্ট করে, একটা স্টার দিয়ে। সেটা হচ্ছে একটা ক্লেইম। ক্লেইম মানে কি? আমি একটা দাবি করব, হ্যাঁ। দাবিটা কি? দাবিটা হচ্ছে পৃথিবীতে সকল বাস্তব সংখ্যা একটা কাল্পনিক সংখ্যা। অদ্ভুত না? লিখো, পৃথিবীতে সকল কাল্পনিক সংখ্যাই, পৃথিবীতে সকল কাল্পনিক সংখ্যাই, পৃথিবীতে সকল কাল্পনিক সংখ্যাই, দুঃখিত, সকল সংখ্যাই কাল্পনিক সংখ্যা। পৃথিবীতে সকল বাস্তব সংখ্যাই কাল্পনিক সংখ্যা। পৃথিবীতে সকল বাস্তব সংখ্যাই, পৃথিবীতে সকল বাস্তব সংখ্যাই, পৃথিবীতে সকল বাস্তব সংখ্যাই কাল্পনিক সংখ্যা। পৃথিবীতে সকল বাস্তব সংখ্যাই আমাদের কাল্পনিক বা জটিল। ভাইয়া এটা কিভাবে প্রমাণ করা যায়? কি বললেন না বললেন, মাথায় তো ধরলো না। দেখো, সকালে একটা বাস্তব সংখ্যা আমি ধরলাম হচ্ছে 5, রাইট? 5কে যদি আমি এভাবে লিখি, দেখো তো 5 প্লাস i ইন্টু 0, তুমি কি রাগ করবা? দেখো তো এটা এক্স ওয়াইয়ের সাথে মিলে কিনা, এই যে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াইয়ের সাথে মিলে, সুতরাং এটা একটা কাল্পনিক সংখ্যা। আচ্ছা, আমি ধরলাম হচ্ছে শুধুমাত্র এটা না, আমি তোমাকে আরও দেখাই, দ্যাট ইজ 6 লিখে, ধরো 11 লিখলাম, তাহলে কি লেখা যায়? 11 প্লাস আই ইন্টু 0। অলরাইট, এই জিনিসগুলো এক্সিস্ট করে। সো ফাইন, তাহলে এবার একটু তোমরা রিমার্ক লিখো, হ্যাঁ, একটু রিমার্ক লিখো।
একটু রিমার্ক লিখো। তবে আমি তোমাদেরকে মাঝখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ক্লাসের মাঝখানে, সেটা হচ্ছে আমি যে তোমাদেরকে এভাবেই শেখাচ্ছি, তোমাদের কাছে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তোমাদের যদি বিন্দুমাত্র কাজে এসে থাকে, তোমরা এর ক্রেডিট সম্পূর্ণটুকু আমার মানে সম্মানিত শিক্ষক এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক রেজাউল করিম স্যারকে দিবে। তিনি নটরডেম কলেজের লেকচারার ছিলেন। সো আমি যতটুকু শিখতে পেরেছি গণিতকে, আমি যতটুকু অনুধাবন করতে পেরেছি, আমার যতটুকু নলেজ আমার তার কাছ থেকেই পাওয়া সব কিছুই। সো আমার কোনো কিছু তোমাদের কাছে ভালো লেগে থাকে, এটা আমার না, কমপ্লিটলি তোমার দোয়াটা ওনার জন্য করবো, আমার জন্য দোয়া করবো যাতে আমি তোমাদেরকে আরও বেশি দিয়ে যেতে পারি। অলরাইট, সো তারপর যে কাজটা করবো আমরা এখন, দেখো সেটা হচ্ছে আমাদের এখানে, সেটা হচ্ছে রিমার্ক লিখবে এখন একটা, সেটা হচ্ছে একটা রিমার্ক, তোমরা একটা লিখো রিমার্ক। সো আমি সব কিছুই, একটা লেখার স্টাইল, পড়ানোর স্টাইল, আমি সব কিছুই পেয়েছি আমার রেজা স্যারের কাছে। ওকে, সো রিমার্ক কি, একটি জটিল সংখ্যাকে কখনো কখনো লিখো, একটি জটিল সংখ্যাকে, একটি জটিল সংখ্যাকে একটি জটিল সংখ্যাকে একটি জটিল সংখ্যাকে ক্রমজোড় আকারেও লেখা যায়। 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 কিভাবে লিখে ভাইয়া? খুবই সিম্পল, দেখো আমরা যদি z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হিসাবে লিখি, তাহলে আমরা এটাকে অলওয়েজ লিখতে পারবো এভাবে, এক্স ওয়াই হিসাবে লিখতে পারবো। প্রথম পার্টটা কি? বাস্তব পার্ট, এটা হচ্ছে এক্স এক্সিসে থাকে, সেটা হচ্ছে বাস্তব অংশ। এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর থাকে। ওয়াই এক্সিসে কি থাকে? আমাদের ইমাজিনারি অংশ। বাস্তব অংশ আর ইমাজিনারি অংশ। তাহলে ভাইয়া আরও দুই একটা উদাহরণ দিলে ভালো হতো না? অবশ্যই দিব। দেখো এটাকে আমি যদি z ইজ ইকুয়াল টু -2 প্লাস 3y লিখি, এটাকে ভাইয়া কীভাবে লেখা যায়? এটাকে তুমি লিখবা হচ্ছে -2 and 3, আর এটা z1 z2 z3 যদি এভাবে হয়, -2 -3i, এটা আসে হচ্ছে তোমার -2 -3। প্রথমে বাস্তব অংশ, পরে ইমাজিনারি পার্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের কাছে এই জিনিসটা আসলে ক্লিয়ার। সো আমরা এখন যে জিনিসটা শিখবো সেটাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, একটু কষ্ট করে লিখো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ, লিখে একটু কষ্ট করে, which is graphical representation of কমপ্লেক্স নাম্বার। এভাবে লিখো কমপ্লেক্স নাম্বার। এটা কি লিখবা? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে কি? ছক কাগজে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এই জিনিসটা আমরা শিখব। ছক কাগজে কিভাবে এটাকে লিখতে হয় আমরা সেটা এখন শিখব। অলরাইট, সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এটা একটু শিখি। আমরা আগে একটা নাম্বার পিক করে নিই। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমি লিখলাম z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেটাকে আমরা নর্মালি প্রকাশও করতে পারি এক্স ওয়াই দিয়ে। এটুকু আমি তোমাদেরকে মাত্র শিখালাম, রাইট? আমরা এটাকে মাত্র শিখালাম। তবে এই যে জটিল সংখ্যাকে, মানে বিজ্ঞানীদের মধ্যে বা ম্যাথমেটিশিয়ানদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল কি জানো? যা ম্যাথমেটিক্যালি করতো এটাকে একটা গ্রাফে প্রকাশ করো, মানে সংখ্যাগুলোকে নিয়ে খেলাধুলা, একটু চিত্র এঁকে তার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল। সো এই কাজটা করেন হচ্ছে সুইস বিজ্ঞানী বা সুইস ম্যাথমেটিশিয়ান জন রবার্ট অর্গান। সুইস ম্যাথমেটিশিয়ান, আচ্ছা আমি এখানে হায়ার সেকেন্ড পেপার লিখেছি, আমি দুঃখিত, আমি মাত্র খেয়াল করলাম, আমাকে একটু ক্ষমা করে দাও। হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ওকে, সুইস ম্যাথমেটিশিয়ান কি করেন উনি জন
নাম হচ্ছে জন রবার্ট আর্গান্ড। জন রবার্ট আর্গান্ড উনি কি করেন? উনি 1806 সালে জটিল সংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। জটিল সংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। তিনি জটিল সংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। কত সালে? 1806 সালে। অলরাইট, সো তিনি এটাকে আসলে কিভাবে প্রকাশ করেন? তিনি এই যে তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে যে আর্গন চিত্র। হ্যাঁ, এটাকে বলা হয় আর্গন বা আর্গাও চিত্র বলা হয় অনেক সময়। এটাকে বলা হয় আর্গন চিত্র। তিনি এটা কিভাবে কি করেন এই জিনিসগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। সো প্রথমত তিনি আসলে কি করেন? দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করেন। কি করেন? দ্বিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। কি করেন? দ্বিমাত্রিক কি? আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। এই জিনিসটা তিনি ব্যবহার করেন। এখন এই আর্গা চিত্রে তিনি আসলে কিভাবে কি আসলে প্রকাশ করেন, কোন জিনিসটাকে কিভাবে তিনি বিবেচনা করেন, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। অলরাইট, এই জিনিসটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। ভালো কথা। এবার দেখো, আমি একটা চিত্র আঁকি, আমি একটা গ্রাফ প্লট করার চেষ্টা করি। দেখো, এখানে একটা গ্রাফ আমি প্লট করলাম। এখানে একটা এক্স এক্সিস, একটা আছে ওয়াই এক্সিস, রাইট? সো এটাকে আসলে আর্গা বলতেন। এই পার্টটা হচ্ছে রিয়েল এক্সিস, এটাকে বলতে হচ্ছে তিনি বলতেন রিয়েল এক্সিস। এই পার্টটুকু তিনি বলতেন হচ্ছে ইমাজিনারি এক্সিস। এটাকে বলতেন তিনি, আমি একটু কষ্ট করে একটু যদি এখান দিয়ে যদি একটু লিখি, আমার দাঁড়াও, ইমাজিনারি এক্সিস, তিনি এটাকে নাম দেন ইমাজিনারি এক্সিস। একটা হচ্ছে তোমার রিয়েল এক্সিস, আর এটা বলেন তিনি ইমাজিনারি এক্সিস। কিছু রিমার্কস আমাদের এখানে জানা লাগবে। অলরাইট, কিছু লিখো কষ্ট করে একটু রিমার্কস। আমি একটু প্রকাশ করাটা একটু পরে শিখাচ্ছি, যে একটু রিমার্কস লিখো, রিমার্কস। ওকে, সো বাস্তব অংশ ও জটিল অংশ মিলে, দেখো বাস্তব অক্ষ ও কাল্পনিক অক্ষ মিলে যে তল গঠন করে। প্রথমটা, বাস্তব ও কাল্পনিক অক্ষ মিলে, যে বাস্তব ও কাল্পনিক অক্ষ মিলে যে তল গঠন করে, বাস্তব ও কাল্পনিক অক্ষ মিলে যে তল গঠন করে তাকে বলা হয় গসিয়ান তল। গসিয়ান প্লেনও বলে। এটা একটু মাথায় রাখবা। অ্যান্ড সেকেন্ডলি এই চিত্রটা হচ্ছে আর্গো চিত্র। এই চিত্রটি আর্গো চিত্র বা আর্গান চিত্র। এই চিত্রটা কি? আর্গন চিত্র। খেয়াল করো, এটাকে আমি আসলে কিভাবে প্রকাশ করে বলছে এক্স ওয়াই, তাই না? স্থানাঙ্ক ব্যবস্থা। এক্স এক্সিস বরাবর এক্স পরিমাণ গিয়েছে, এক্স এক্সিস পরিমাণ এক্স পরিমাণ গিয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ গিয়েছে। গিয়ে এই যে বিন্দুটা, এটাকে আমরা এক্স ওয়াইও বলতে পারি, এভাবে আমরা এটাকে এক্স ওয়াইও বলতে পারি, অথবা এখান থেকে আমরা যদি একটা লাইন টানি, এটুককে আমরা এটাকে আসলে নাম দিতে পারি কি? এটাকে আমরা নাম দিতে পারি এক্স প্লাস আই ওয়াই। আমরা বলতে পারি এক্স প্লাস আই ওয়াই। এটুকু আমরা এখান থেকে আমরা অ্যাচিভ করতে পারি। রিয়েল অক্ষ বরাবর এতটুকু গিয়েছে। তাহলে বলো তোমার যে স্টুডেন্টস, আমাদের কাছে যদি 5 + 6i থাকতো, আমরা আসলে কিভাবে বলতে পারতাম?
আমরা বলতাম 5 প্লাস, আমরা বলতে পারতাম এভাবে যে 5 প্লাস 6i যদি থাকতো 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 5 গেল, 1 2 এটা ধরলাম 6, হ্যাঁ 1 2 3 4 5 6 এখান পর্যন্ত আমাদের কাছে একটা বিন্দু যেত, তাকে আমি বলতে পারতাম 5 প্লাস 6i। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো কিনা? কারণ সিম্পল, আমরা যখন ওই যে স্থানাঙ্ক জ্যামিতি শিখেছিলাম তখন যেভাবে বসাতো আমরা এখানেও ঠিক সেভাবে আমরা বসাবো, আমরা এখানেও ঠিক সেভাবে বসাবো। সো আমাদের না কিছু জিনিস এই আর্গা ডায়াগ্রামের জন্য বা আর্গন ডায়াগ্রামের জন্য আমাদেরকে কিছু জিনিস আসলে খেয়াল রাখা দরকার। হ্যাঁ, এই যে রিমার্কস লিখেছি না, রিমার্কস আরও কিছু আছে, একটু তোমরা কষ্ট করে রিমার্কসগুলো একটু লিখে নাও, একটু কষ্ট করে রিমার্কসগুলো লিখে নাও। যে সংখ্যা রেখার সাহায্যে 3 নাম্বার, হ্যাঁ এটা মুছে ফেলি, সমস্যা নেই। নাম্বার 3, সংখ্যা রেখা দিয়ে বাস্তব সংখ্যাকে প্রকাশ করা গেলেও, সংখ্যা রেখা দিয়ে বাস্তব সংখ্যাকে প্রকাশ করা গেলেও জটিল সংখ্যাকে প্রকাশ করা যায় না। বাস্তব সংখ্যাকে কি করা যায়? বাস্তব সংখ্যা মানে সংখ্যা রেখা দিয়ে বাস্তব সংখ্যাকে যদিও প্রকাশ করা যায়, কিন্তু আসলে এই যে জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যাকে প্রকাশ করা যায় না। সো বেসিক্যালি এই যে জটিল সংখ্যাকে প্রকাশ করার জন্য, জটিল সংখ্যা প্রকাশ করার একটা তল লাগে, রাইট? সো বাট মানে বাস্তব সংখ্যাকে যদিও মানে করা যায়, একমাত্রিক তল দিয়ে প্রকাশ করা হয়। লেখো, এর জন্য একটা তল প্রয়োজন, এর জন্য একটি তল লাগে, এর জন্য একটি দ্বিমাত্রিক তল প্রয়োজন, দ্বিমাত্রিক তল প্রয়োজন, দ্বিমাত্রিক তল প্রয়োজন, যেটাকে বলা হয় যে আর্গা চিত্র, রাইট? এই জন্য একটি দ্বিমাত্রিক তল প্রয়োজন। তো বাস্তব সংখ্যার জন্য কি লাগে? ধরো এই যে আমার মাথাটাকে যদি একটা জিরো ধরি, এই যে গোল একটা জিরো, ডান পাশে যদি আমি হাতটা বাড়িয়ে দিই, আমার এই পাশে কি আসে? আমার সকল পজিটিভ নাম্বার। বাম পাশে আমার হাতটা বাড়িয়ে দিলাম, সকল নেগেটিভ নাম্বার। ডান হাতে আমার পজিটিভ ইনফিনিটি, বাম হাতে আমার নেগেটিভ ইনফিনিটি, মাঝখানে জিরো। এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। সো এইরকম করে আমরা আসলে এইগুলোকে আমরা ডিফাইন করতে পারি। সো 4 নাম্বার আমাদেরকে কি বলে? যে দুইটা জটিল সংখ্যার মধ্যে কোনটি ছোট? 4 নাম্বারটা একটু কষ্ট করে লিখো, যে দুইটি জটিল সংখ্যার মধ্যে, দুইটি জটিল সংখ্যার মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়? কোনটি ছোট এবং কোনটি বড়? কোনটি ছোট এবং কোনটি বড়? দুইটি জটিল সংখ্যার মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় তা নির্ণয় করা যায় না। কোনটি ছোট এবং কোনটি বড় তা নির্ণয় করা যায় না, তা নির্ণয় করা যায় না। কেবল আর্গন চিত্র দিয়ে কোনটি কাছে কোনটি দূরে বোঝা যায়। কোনটি কাছে কোনটি দূরে বোঝা যায়। খেয়াল করে দেখো, 4টা রিমার্কস আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু দেখি ফ্রেমের মধ্যে সব আসছে কিনা, লেখা সব দেখা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আশা করি লেখা একদম ফকফকা চকচকা দেখা যাচ্ছে। ওকে ফাইন। তার মানে কি আমরা কোনটা কাছে কোনটা দূরে আমরা এই জিনিসটা আসলে বুঝতে পারি। অলরাইট, সো তাহলে আমরা মোটামুটি আমরা জানতে পারি। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা একটু প্রপার্টিগুলো একটু ঘেটে আসবো। হ্যাঁ, আমরা একটু কমপ্লেক্স নাম্বারে একটু প্রপার্টিগুলোকে নিয়ে আমরা একটু সামনে
জানবো, আমরা একটু সামনে প্রপার্টিগুলো নিয়ে জানবো। চলো 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 তাহলে আমরা একটু দেখি। তবে প্রপার্টি জানার আগে না আমাদের কিছু জিনিস একটু জানার দরকার। হ্যাঁ, একটা জটিল সংখ্যার একটা মডুলাস থাকে, একটা জটিল সংখ্যার একটা আর্গুমেন্ট থাকে। ওকে, একটু জানি আমি, দাঁড়াও একটু এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। প্রপার্টিতে যাবো, প্রপার্টি যাওয়ার আগে আমি কিছু জিনিস শিখবো একটু। চলো প্রপার্টিতে যাওয়ার আগে আমরা কিছু জিনিস শিখবো, হুইচ ইজ আমরা বলতে পারি ওকে। সো জটিল সংখ্যার পরম মান একটু লিখো, একটু লিখো জটিল সংখ্যা, টাইটেল দাও। টাইটেলটা হচ্ছে জটিল সংখ্যার, টাইটেল হচ্ছে জটিল সংখ্যার, টাইটেল কি? জটিল সংখ্যার পরম মান, জটিল সংখ্যার পরম মান। পরম মানকে ইংরেজিতে বলা হচ্ছে তোমার মডুলাস। পরম মানকে ইংরেজিতে বলে মডুলাস। মডুলাস জটিল সংখ্যার পরম মান। আর্গুমেন্ট, আর্গুমেন্টকে বলা হচ্ছে নতি। আর্গুমেন্ট বা নতি এবং এবং পোলার ফর্ম বা পোলার আকৃতি, রাইট? সো এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে অবস্থা। সো আমরা না এটা নিয়ে একটু কাজ করব, আমাদের আর্গুমেন্টগুলোকে আমাদেরকে আগে ডিফাইন করে নিতে হবে পরিষ্কারভাবে। সো চলো আমরা একটু জিনিসগুলোকে নিয়ে একটু কথাবার্তা বলি, কিভাবে কি বলা যায়। জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আমি অনেকক্ষণ ধরে বক 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 করছি এই জিনিসটা নিয়ে, তাই না? আমি এ জেড একটা নিই, জটিল সংখ্যা নিই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এটা কি রিয়েল? এটা কি আনরিয়েল? না, এটা হচ্ছে ইমাজিনারি। ওকে ফাইন, এটা হচ্ছে ইমাজিনারি। অলরাইট, সমস্যা নেই। সো আমাদের কাছে যদি এটা হয় তাহলে বিন্দুটা কীরকম? পোলার একটা ফরম্যাট, সেটা হচ্ছে ধরলাম এই যে জেড আই ওয়াই, এইটুকু লিখলাম। হ্যাঁ, জেড এক্স প্লাস আই ওয়াই। এইটাকে আমাদের বেসিক্যালি এই যে আমি একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই যে আমরা যে বলতাম না এটাকে রিপ্রেজেন্টেশনটা, আবার এই যে এক্স প্লাস আই ওয়াইকে বলা হয় তোমার এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বা এটাকে বলা হয় যে কার্টেসীয় যে ফরম্যাটটা আছে সেটাকে বলা হয় এটা প্রতিরূপী বিন্দু। হ্যাঁ, অনেক সময় পরীক্ষা আসতে পারে, এটাকে বলা হয় প্রতিরূপী বিন্দু। এটাকে বলে প্রতিরূপী বিন্দু। এটাকে কি বলে? প্রতিরূপী বিন্দু। আর আমাদের মডুলাসটা আসলে কি বলতো? মডুলাসটা হচ্ছে এই যে একটা অরিজিন থাকে, দুইটা অক্ষ ছেদ করেছে, অরিজিন থেকে এটার দূরত্বটুকু, অরিজিন থেকে এই যে বিন্দুটার দূরত্বটুকু। এটা আমরা কিভাবে বের করতে পারি বলতো? দেখো, এক্স এক্সিস বরাবর এইটুকু এক্স, এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা যে কাজটা করব মডুলাস দেওয়ার সময় সেটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এক্সকে দেখো বাস্তব অংশের রুট করে এক্স স্কোয়ার, আর দেখো খেয়াল করো এটা বের করতে হবে, এইটুকু মডুলাস ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বাস্তব অংশ হোল স্কোয়ার এবং কাল্পনিক অংশ হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি ভাইয়া? যদি আমাদের কাছে এরকম থাকে 5 প্লাস 3i, এরকম যদি থাকে, সরি 4 প্লাস 3i এরকম যদি থাকে, এটাকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, হুইচ মিনস রুট ওভার 16 প্লাস 9 মানে 25 মানে 5। খেয়াল করো খেয়াল করো, এটুকু আছে। এরপর আমাদের কাছে আছে আবার মনে করো 4 মাইনাস, ধরো মাইনাস 4 প্লাস 3i। ভাইয়া এটা কি করবো? চিন্তার কোনো কারণ নেই, এভাবে লিখবা মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 9, সিমিলারলি 25 ইকুয়াল টু 5। ভাইয়া এরপরে যদি অন্যগুলাও আসে, বিন্দুটা ধরলাম এটা আসলো, এখন কি করব? সিমিলারলি দেখো রুট ওভার মাইনাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, রুট ওভার 25 মানে 5। ভাইয়া এটা আসলো বুঝলাম, আমার কাছে এটা আসছে এবার 4 প্লাস 4 মাইনাস 3i। এটাকে আমি কি করব? খুব সিম্পল, 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার, হুইচ মিনস
ফাইন। ওকে ভাইয়া, মডুলাস তো বুঝলাম, এখন আমার কাছে মডুলাস আসলে আমার আর কোনো সমস্যা নাই, যে কোনো মডুলাস আমি বের করতে বললে পারবো। কিন্তু ভাইয়া আর্গুমেন্ট বা নতি এটা আসলে কি? আর্গুমেন্ট বা নতি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার এই যে রেখাটা বা বিন্দুটা কত কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, এই যে থিটা হতে পারে এইটুকু। সো আমি এটা একটা চার্ট দিব, হ্যাঁ চার্ট দিব, এক এক রকম দেখতে, এক এক রকম তাদের ক্ষেত্রে আসলে হিসাবগুলো দেখতে কীরকম এই জিনিসগুলো, হ্যাঁ একটা চার্ট দিব। চার্টটা আসলে দেখতে কীরকম এই জিনিসটাও একটু বোঝা তোমাদের দরকার আছে। ওকে ফাইন। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করতেছে, পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে। ওকে ফাইন, এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে আর কি। ফাইন, এটুকু আশা করি আমি মুছে দিলেও তোমাদের আসলে কান্নাকাটি করা লাগবে না। প্রতিরূপী বিন্দু সমস্যা নেই, মুছে দিই, সমস্যা নেই, পুরোটাই মুছে দিই। আমরা এখন আর্গুমেন্টটা শিখি একটু। কি শিখবো? আর্গুমেন্ট। আর্গুমেন্ট, আর্গুমেন্ট কি আমার বানান কি ঠিক আছে কাকে? আমি বুঝতেছি না। হাইয়া, আর্গুমেন্ট বানান ঠিক আছে। ওকে ফাইন। সো আর্গুমেন্টগুলো আমার জন্য প্রথমে আমি ফর্মেটগুলো লিখি। এক্স প্লাস আই ওয়াই একটা হতে পারে, মাইনাস এক্স প্লাস আই ওয়াই একটা হতে পারে, চারটা আকারের হতে পারে কি, মাইনাস এক্স মাইনাস আই ওয়াই হতে পারে, আর এটা হতে পারে এক্স মাইনাস আই ওয়াই। এই চারটা স্টাইলের আমাদের বাস্তব মানে জটিল সংখ্যা হতে পারে। এতে গ্রাফগুলো দেখতে কীরকম খেয়াল করো তো, দুইটাই পজিটিভ সাইডে আছে, তার মানে এটা মোস্ট লাইকলি এরকম কিছু হবে। কিন্তু এটা দেখো তো, এটা কি এই অক্ষে হবে না, এটা হবে এই বরাবর কোথাও। এখানে যদি হয় তাহলে আমাদের এই এটা অ্যাঙ্গেল কীরকম, এটার অ্যাঙ্গেল হচ্ছে অনেকটা এরকম। তোমার কাছে যেটা আর্গুমেন্ট মানে মনে রাখবা, এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতর কোণ, এক্স অক্ষের সাথে সবচেয়ে ছোট কোণ। আর্গুমেন্ট মানে এক্স অক্ষের সাথে সবচেয়ে ছোট কোণ, এক্স অক্ষের সাথে সবচেয়ে ছোট যে কোণটা। তাহলে এখানে সবচেয়ে ছোট কোণ কোনটা, এই যে এটা নাকি এটা? অবশ্যই উপর দিয়ে যেটা গেছে এটা, এটুকু বের করতে পারলেই হবে, যেখানে এই যে আমাদের এক্স ওয়াইতে দেয়াই আছে। ওকে, সমস্যা নেই। অলওয়েজ সবসময় মাথায় রাখবা, এটার ক্ষেত্রে অলওয়েজ থিটা ইজ ইকুয়াল টু, মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, রিগার্ডলেস অফ চিহ্ন, দেখো এক্স ওয়াই এর চিহ্ন, ট্যান থিটা ইজ ইকুয়াল টু অলওয়েজ ওয়াই বাই এক্স। তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে? আমরা বলতে পারি হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার আমাদের কাজ, থিটা হতে পারে এই যে এইটুকু, আমাদের বের করতে হবে ইয়া কতটুকু। দেখো এরপর এটা কি, এটা হচ্ছে আমাদের এই অংশটুকু, তাই না? এই অংশটুকু সবচেয়ে ছোট পার্ট কতটুকু, এটুকু বের করতে পারলেই হবে। এটার কাহিনী কি? এটার কাহিনী হচ্ছে যে এই বরাবর থাকে, দেখো ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তার মানে আমাদের এইটুকু বের করতে পারলেই হবে। মানে আমরা প্রত্যেকটা জায়গায় বুঝতে পেরেছি আসলে আর্গুমেন্টটা কোথায়, কিন্তু আর্গুমেন্টটা কি বা আর্গুমেন্টটা কত হবে এটা আমরা বের করতে পারছি না, কারণ আমাদেরকে যে বলছে নতি, অ্যাঙ্গেলটা কত আমাদেরকে বের করা লাগবে। সো বেশ ভালো কথা, যেহেতু এটা দুইটাই পজিটিভ সাইডে আছে, তো আমাদের জন্য নতির জন্য কোনো চিন্তা নেই, ডিরেক্টলি লিখে দিবা এটা, এটা আমাদের জন্য আর্গুমেন্ট। যে আর্গুমেন্টগুলো এভাবে লিখো, যে আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু, এটা হয় আমাদের জন্য ডিরেক্ট ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আমাদের জন্য হবে কি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটাই খুবই ইন্টারেস্টিং। দেখো এটা এখান থেকে দেখো এইটুকু আমাদেরকে বের করা লাগবে, কিন্তু আমরা জানি এইটুকুর পরিমাণ, এইটুকুর পরিমাণ কি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কীভাবে বের করা যায়? এটার জন্য খেলাটা হচ্ছে পুরাটা তুমি দেখো, পুরাটা কত 180 ডিগ্রি, মানে পাই, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছ মানে পাই পজিটিভ। সো এটা কেন? আমরা যখন একটা স্থানাঙ্ক ব্যবস্থায় অ্যান্টি ক্লকওয়াইজ যাই ওই কোণটা হয় পজিটিভ, যখন ক্লকওয়াইজ যাই তখন কোণটা নেগেটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ গেলে নেগেটিভ, সো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ, ক্লকওয়াইজ গেলে নেগেটিভ, অ্যান্টি পজিটিভ, আর ক্লকওয়াইজ গেলে নেগেটিভ। আই হোপ তোমাদের কাছে এইটুকু কনসেপশনটা ক্লিয়ার। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা থেকে আমি যদি এইটুকু অংশ যদি বিয়োগ দিতে পারি, তাহলে আমি এইটুকু অংশ পাচ্ছি না। পুরো পাই থেকে কতটুকু অংশ, এইটুকু অংশ, এইটুকু অংশ কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ফাইন, আর্গুমেন্ট। এবার খেয়াল করো, খেয়াল করো, এই পুরাটা কত পাই, তার থেকে আমি যদি এইটুকু মাইনাস করতে পারি আমি এইটুকু অংশ পাচ্ছি। পুরাটা কত
পাই, পাই কোন দিক দিয়ে যাচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ যাচ্ছে, এই কারণে মাইনাস পাই। আবার যখন এখান থেকে এইটুকু মাইনাস করতে পারছি, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এই কারণে প্লাস, সরি এটা 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 অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তোমরা মাথায় রাখতে পারো। হ্যাঁ, এরপর কি কি আসতে পারে একটু বলেন তো। এই যে এটা তো সহজ, দেখো ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ক্লকওয়াইজ, সামনে একটা মাইনাস, আর কি হবে বাকিটা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, খেলা শেষ। তুমি এই চারটা জিনিস মুখস্থ রাখলে মডুলাস আর্গুমেন্টটা তোমার যেই প্রশ্নই আসুক কখনো তুমি ভুল হবে না। লজিকগুলো দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে হলে তো ঝামেলা নাই, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হলে কি, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কীভাবে আসছে দেখাই দিছি। থার্ড কোয়াড্রেন্টে হলে এই অবস্থা, ফোর্থ কোয়াড্রেন্টে হলে এই অবস্থা। এগুলো একটু জাস্ট মাথায় রাখবা, এগুলো যদি মাথায় রাখো আশা করি আর তোমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না, যদি এগুলো যদি মাথায় রাখতে পারো আর বিন্দুমাত্র সমস্যা হবে না। এখন আমরা তাহলে এগুলার প্রপার্টিগুলো নিয়ে ডিসকাস করব। টাইটেল দাও, টাইটেল হচ্ছে আমাদের প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার। টাইটেল কি, টাইটেল হচ্ছে আমাদের প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার। টাইটেল কি, টাইটেল হচ্ছে প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার। টাইটেল হচ্ছে প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পড়াশোনা করব হচ্ছে যে আমাদের প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার নিয়ে। তো আমরা এই টাইটেলটা লিখে নিই। টাইটেলটা হচ্ছে প্রপার্টিজ অফ, টাইটেলটা হচ্ছে প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বারস। প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বারস তার মানে কি, কমপ্লেক্স নাম্বারের ধর্মাবলী, কমপ্লেক্স নাম্বারের ধর্মাবলী। তো তোমরা টাইটেল দাও যে প্রপার্টি নাম্বার 1। সো তোমরা টাইটেল দাও এখানে প্রপার্টি নাম্বার 01। এটা আসলে এখানে কি বলে, প্রপার্টি নাম্বার 01 আমাদেরকে কি বলে, প্রপার্টি নাম্বার 01 বলে হচ্ছে এ প্লাস আইবি যদি একটা জটিল সংখ্যা ইজ ইকুয়াল টু 0 হলে এ ইজ ইকুয়াল টু 0 এবং বি ইজ ইকুয়াল টু 0 হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমরা কিভাবে পেতে পারি, আমরা এটা একটু প্রমাণ করব। তাহলে লিখো এখানে প্রুফ, এখানে লিখো প্রুফটা আমরা এখানে দেখাবো, এখানে আমরা প্রুফটা দেখাবো। অলরাইট, সো আমরা এটাকে প্রুফ করতে পারি কিভাবে বলো তো। আমাদের যা দেওয়া আছে তা লিখি, এ প্লাস আইবি ইজ ইকুয়াল টু 0, রাইট। সো নিশ্চিন্তে তুমি এখান থেকে লিখতে পারো এ ইজ ইকুয়াল টু মাইনাস আইবি, রাইট। লিখতে পারো না বলো। সো যদি এটা লিখতে পারো তাহলে তোমরা লিখতে পারো এটাও যে এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস আইবি হোল স্কোয়ার লিখতে পারো। তারপর এখান থেকে লিখতে পারো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, সো আই স্কোয়ার বি স্কোয়ার। সো এখান থেকে লিখতে পারো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন তোমাদের কাজ কি, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে কোনো একটি রাশির পদগুলোর বর্গের সমষ্টি, কোনো একটি রাশির পদগুলোর বর্গের সমষ্টি 0 হলে, বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রতিটি রাশির মান 0 হবে, প্রতিটা রাশির মান 0 হবে। তাহলে আমরা এখান থেকে আসলে কোন জিনিসটা পেতে পারি, এখান থেকে যেটা পেতে পারি সেটা হচ্ছে, তাহলে এটা বর্গের যোগফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু 0 এবং বি ইজ ইকুয়াল টু 0। কি বলেছিলাম, এ ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 0। অতএব আমাদের এটা প্রুফ করা হয়ে গেছে। তার মানে আমরা আমাদের প্রিন্সিপাল অনুযায়ী আমরা এটাকে এস্টাবলিশ করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এর পরের আসলে প্রপার্টিতে চলে যাই। তোমরা একটু লিখো
যে প্রপার্টি নাম্বার 2, তোমরা একটু কষ্ট করে লিখো প্রপার্টি নাম্বার 2। এটা কি? প্রপার্টি নাম্বার 2। প্রপার্টি নাম্বার 02। প্রপার্টি নাম্বার 2 আমাদেরকে কি বলে? 2 বলে হচ্ছে যে a প্লাস আইবি ইজ ইকুয়াল টু সি প্লাস আইডি হলে a প্লাস আইবি ইজ ইকুয়াল টু সি প্লাস আইডি হলে a ইজ ইকুয়াল টু সি এবং b ইজ ইকুয়াল টু ডি হবে। সো তাহলে এটা আমরা প্রুফ কিভাবে করব বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা প্রুফটা ঠিক আগেরটার মতো, লিখো প্রুফটা কিভাবে করা যায়? সেম এক কালার, একদম আগেরটার মতো তুমি করে লিখবে এভাবে কি, যে এ প্লাস আইবি ইজ ইকুয়াল টু সি প্লাস আইডি, এখান থেকে এ মাইনাস সি আইবি মাইনাস দুঃখিত আইডি মাইনাস আইবি, বা a minus c whole square is equal to a minus c whole square is equal to i কমন নিলে মাইনাস i কমন নিলে b মাইনাস d হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ac ইজ ইকুয়াল টু মাইনাস i স্কোয়ার মানে মাইনাস ই আসবে, মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার সো আমরা না এটাকে এত কষ্ট না করে আমরা সিম্পলি এটাকে এভাবেও লিখতে পারি। দেখো সিম্পলি আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। আগের সূত্র অনুযায়ী আমরা কি জানি বলো তো? এদের বর্গের যোগফল যদি শূন্য হয় আমরা এদেরকেও শূন্য হিসেবে আলাদা আলাদা করে লিখতে পারি, প্লাস হবে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তার মানে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, অতএব এ ইজ ইকুয়াল টু সি। আবার বি মাইনাস ডি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বি মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0, অতএব বি ইজ ইকুয়াল টু ডি। দেখো যা দেখাতে বলেছিলাম ঠিক তাই আমি করে দেখিয়েছি। অলরাইট। সো এখন আমরা লিখবো হচ্ছে যে কনজুগেটেড প্রপার্টি নিয়ে। হ্যাঁ, লিখো প্রপার্টি নাম্বার 2 এর জায়গায় এখন হবে প্রপার্টি নাম্বার 3। লিখেও প্রপার্টি নাম্বার 3। প্রপার্টি নাম্বার 3 আমাদেরকে কি ডিকটেট করে? এটা হচ্ছে আমাদের আইডিয়াতে কনজুগেটেড কমপ্লেক্স নাম্বার। লিখে টাইটেল দাও। টাইটেলটা কি? কনজুগেটেড কমপ্লেক্স নাম্বার। টাইটেলটা কি? কনজুগেটেড প্রপার্টিজ, কনজুগেটেড কমপ্লেক্স নাম্বার। প্রপার্টি কি? কনজুগেটেড কমপ্লেক্স নাম্বার। তোমরা কি এটা চিনো বলো তো? চিনো? অনেকেরই হয়তো চিনো কিন্তু বলতে পারছো না। এটা হচ্ছে অনুবন্ধী। কনজুগেটেড মানে অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা। ওকে, এই অনুবন্ধী জটিল রাশি নিয়ে তাহলে আমরা কি বলতে পারি বলো তো? এটা কিভাবে লিখতে হয়? যে এটাকে আমরা ডিরেক্টলি কোনো সংজ্ঞায় বলতে পারি না। এটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী রাশি, জেড এর উপর একটা বার আসবে, ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, জাস্ট মাঝখানে চিহ্নটা এখানে চেঞ্জ হয়ে যাবে এবং বিপরীত ক্রমে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে অনুবন্ধী
হলে অনুবন্ধী রাশি z প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা একটু তোমরা মাথায় রাখবা, হ্যাঁ। তাহলে অনুবন্ধী রাশিকে আমরা চিনব কিভাবে? ধরো 5 প্লাস 6i আছে, সো এটাকে যদি আমার অনুবন্ধী করতে হয় 5 মাইনাস 6i, দেখো তো বুঝতে পারো কিনা। জাস্ট মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, সো এরপর একটা খুবই সুন্দর একটা প্রপার্টি নাম্বার 4, একটু সুন্দর করে লিখো, প্রপার্টি নাম্বার 4। প্রপার্টি নাম্বার 4 আমাদেরকে কি বলে? এটা একটা স্টেটমেন্টটা কি? পরস্পর অনুবন্ধী নয় এমন দুইটি জটিল সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল এবং ভাগফল সবই জটিল। তাহলে এগুলো তো আমাদের প্রুফ করা লাগবে, তাই না? আমরা সবার আগে একটু যোগফল নিয়ে কাজ করি। ধরি আগে দুইটা আমরা লিখে নিই, প্রুফ তো লিখবো, তাই না? ধরি আমাদের কাছে এখানে জেড আছে দুইটা, একটা হচ্ছে z1 x1 প্লাস i y1, z2 x2 প্লাস i y2। নাইস। তাহলে এদের যোগফল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি? যোগফল নিয়ে কাজ করার জন্য আমরা লিখতে পারি যোগফল ইজ ইকুয়াল টু x1 প্লাস i y1 প্লাস x2 প্লাস i y2। তোমরা এখান থেকে লিখতে পারি x1 প্লাস x2 আর আইটাকে কমন নিলে y1 প্লাস y2। এটাকে আমরা অনেকটাই এ আকার দেখতে পারি, x প্লাস আই এ প্লাস আইবি আকারে দেখা যায় না? দেখো এ প্লাস আইবি আকারে, যেখানে এ ইজ ইকুয়াল টু x1 প্লাস x2, আই ইজ ইকুয়াল টু এত। তাহলে যেহেতু আমরা এটাকে এই ফর্মেটে লিখতে পারি, অতএব এটা একটা আমাদের কাছে কি জটিল রাশি। এবার আমরা বিয়োগফল দেখি, হ্যাঁ। এবার আমাদের কাজ হচ্ছে বিয়োগফল চেক করা। এবার আমাদের কাজ কি? বিয়োগফল চেক করা। ওকে, ফাইন। এদেরকে আমি বিয়োগ করি। তাহলে আমরা এখান থেকে পাই x1 মাইনাস x2 প্লাস i y2। ওকে, ভালো কথা। তাহলে আমরা বাকি কাজের মতো করে ফেলি। তার মানে এটাও আমাদের কি আলটিমেটলি দেখতে মনে হয় এটা হচ্ছে a প্লাস আই বি এর মতোই লাগে আমাদের কাছে। এটাও আলটিমেটলি আমাদের ওই আরেকটা ইয়ের মতো। সো এটা আমাদের আলটিমেটলি ওই রকম, এটা আরেক রকমের a প্লাস আই বি। সো ওকে, এবার আমাদের ঝামেলা লাগবে হচ্ছে যে গুণফল আর ভাগফল নিয়ে। চলো গুণফলটা বের করি। গুণফলটা হচ্ছে আমাদের এখানে আমাদের কাছে z1 z2। সো আমরা এখানে বলতে পারি x1 প্লাস i y1 x2 প্লাস i y2। তো আমরা এখান থেকে বলতে পারি x1 x2 প্লাস x1 i y2 প্লাস x2 i y1 প্লাস i স্কোয়ার y1 y2। একটু খেয়াল করে দেখো, এখানের মধ্যে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, আমরা যেটা পাই সেটা হচ্ছে x1 x2 মাইনাস y1 y2 আর
আমরা এখানের মধ্যে পাই হচ্ছে প্লাস আই x1 y2 প্লাস x2 y1। সো এটা হচ্ছে আমাদের একটা এ, আর এটা হচ্ছে এটা বি। অলরাইট, দেখো ঘুরে ফিরে আমাদের এটাও জটিল চলে আসছে, এটাও একটা জটিল চলে আসছে। এখন ফাইনাল কাজটা হচ্ছে আমাদের ভাগ নিয়ে। ফাইনাল কাজটা কি নিয়ে? ভাগ নিয়ে। ভাগের জন্য আমাদের একটু বড় জায়গা লাগবে, যার কারণে আমি এইটুকু মুছে দিচ্ছি। ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভাগফল। আমরা যে কাজটা করব ভাগফল, z1 ডিভাইডেড বাই z2, তাই না? হ্যাঁ ঠিক আছে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কিছু কাজ করবো, বুঝছো? দেখো এটা হচ্ছে x2 প্লাস আই y2। ওকে ফাইন। এটাকে আমরা আসলে কি করতে পারি? এটার জন্য একটা জিনিস খেয়াল রাখবা, নিচেরটার যে অনুবন্ধী আছে, দেখো নিচেরটার যে অনুবন্ধী আছে, এটা দিয়ে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিবা। দেখো তাহলে কি আসে? x2 প্লাস আই y2, এটাকে একই সাথে মনে করবো, বুঝছো, যে a প্লাস আই বি ফরম্যাট মেকিং ম্যাথ। ফরম্যাট মেকিং ম্যাথ, এটা পরে বুঝবা। হ্যাঁ দেখো এটা যদি হয় এরকম, তারপর অনুবন্ধীকে x2 মাইনাস আই y2। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x2 হোল স্কোয়ার প্লাস আই x2 y2 মাইনাস আই x2 y2 প্লাস আই স্কোয়ার, সরি মাইনাস আই স্কোয়ার y2। অ্যান্ড ঘুরে ফিরে আমরা যে জিনিসটা উপরে পাই সেটা হচ্ছে x1 x2 মাইনাস y1 y2 আই স্কোয়ার মাইনাস আই x1 y2 প্লাস আই x2 y1। ভালো কথা, এটা 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে যেটা করি সেটা হচ্ছে আইএস করতে হচ্ছে x1 x2 প্লাস y1 y2। ওকে, আর এখান থেকে মাইনাস আই কমন নিলে x1 y2 মাইনাস x2 y1। এটাকে না আমরা একটা সিস্টেমে ফেলে দিতে পারি। হ্যাঁ, কীরকম সিস্টেম? সেটা হচ্ছে x1 x2 প্লাস y1 y2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু x1 y2 মাইনাস x2 y1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হুইচ মিনস আমরা এখান থেকে যেটা বলতে পারি, আমাদের কি ক্যালকুলেশনে কোথাও কি ভুল গেছে? অলরাইট, নো ওয়ারিজ, ঠিক আছে। আশা করি ভালো কথা। এখান থেকে আমরা লিখতে পারি এই মাইনাসটাকে আমরা একটু প্লাস করে দিই। প্লাস করে দিলে এখানে আসে প্লাস, এখানে আসে মাইনাস। সো ঘুরে ফিরে আমাদের কাছে এটা কীভাবে লেখা যায়? x2 y1 মাইনাস x1 y2। যদি এটা হয়ে থাকে তাহলে আমরা দেখো আই তো আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি বলতো? a প্লাস আই বি আকারে। দেখো তো এই যে প্লাস আইবি ফরম্যাটে গেছে কিনা। সুতরাং এটাও একটা আমাদের কি? এটা একটা আমাদের কাল্পনিক সংখ্যা। আমার তার মানে এখন পর্যন্ত কয়টা প্রপার্টি শেষ করেছি? এখন পর্যন্ত আমরা 5টা প্রপার্টি এখন পর্যন্ত কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। সো তাহলে চলো আমরা এরপরের পার্টগুলো দেখি, এরপরে কি কি হিসেব নিকেশ আমাদের সামনে আসছে। আমার কলম গেল কোথায়? কলম গেল পড়ে। ওকে ফাইন।
4টা প্রপার্টি দেখালাম। প্রপার্টি নাম্বার 5। প্রপার্টি নাম্বার 5। সো প্রপার্টি নাম্বার 5 আমাদেরকে কি বলে? পরস্পর অনুবন্ধী এরূপ জটিল সংখ্যার যোগফল পরস্পর অনুবন্ধী দুইটি জটিল সংখ্যার পরস্পর অনুবন্ধী দুইটি জটিল সংখ্যার যোগফল পরস্পর অনুবন্ধী দুইটি জটিল সংখ্যার পরস্পর অনুবন্ধী দুইটি জটিল সংখ্যার যোগফল ও বিয়োগফল বাস্তব হয়। যোগফল ও বিয়োগফল বাস্তব। দুঃখিত, যোগফল ও গুণফল বাস্তব। আমি দুঃখিত আন্তরিকভাবে। যোগফল ও গুণফল বাস্তব। যোগফল ও গুণফল বাস্তব। আর একটা হচ্ছে বিয়োগফল ও ভাগফল কাল্পনিক। বিয়োগফল ও ভাগফল কাল্পনিক। বিয়োগফল ও ভাগফল কাল্পনিক। বিয়োগফল ও ভাগফল কাল্পনিক মানে জটিল। সো এটার ক্ষেত্রে আমরা আসলে দেখতে পাই, তোমরা করতেই পারো, তারা আমি দেখাই দিই প্রুফ করে। লিখতে পারো প্রুফ z1 is equal to x1 plus I y1, z2 is equal to x1 plus I y2। ওকে, তো আমি z দেখি, একটাই লিখি, হ্যাঁ z লিখি। যে অনুবন্ধী কোনটা? অনুবন্ধী হচ্ছে z প্রাইম z বার is equal to x1 minus I y1, রাইট? অথবা x plus I y1 x minus I এত, রাইট? তাহলে যোগফল কি এদের? যোগফল হচ্ছে, এটা যোগ করলে আমাদের কাছে আসে x plus iy plus x minus iy twice x। x plus iy minus x plus iy 2iy। এটা কি একটা আমাদের কি জটিল মূল বা জটিল সংখ্যা। হাউএভার এটার পর আমাদের কি হয়? বিয়োগফল গুণফল, তাই না? গুণফল দ্বারাই হচ্ছে x plus iy x minus iy। তো এটার ক্ষেত্রে কি হয়? x square minus I square y square which means x square plus y square। এটা একটা বাস্তব সংখ্যা, কাল্পনিক। তারপর কাল্পনিক সংখ্যা কোনটা? কাল্পনিক সংখ্যা হচ্ছে ওই যে ভাগ করলে, ভাগফলটা একটু বের করি। ভাগফলের জন্য কি করতে হয় বলো তো? নিচের অনুবন্ধী দিয়ে গুণ দিতে হয় উপরে নিচে। অলরাইট, সো এটা আমাদের কি আসবে নিচে? নিচে আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2i(xy)। সো এটাকে আমরা সিম্পলি যদি লিখতে চাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এটাকে a প্লাস আইবি ফর্মেটে আমি লিখতে পারি, a প্লাস আইবি ফর্মেটে লিখতে পারি। এই কারণে আমরা এটাকে আমরা এভাবে লিখব। ফাইন, অলরাইট 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 ফাইন। তাহলে চলো এরপর যাই। প্রপার্টি নাম্বার 6 কি বলে? প্রপার্টি নাম্বার 6 কি বলে? একটি জটিল সংখ্যার যে কোনোতম পূর্ণসাংখ্যিক ঘাত
এটি জটিল সংখ্যার যে কোনো সংখ্যক পূর্ণসাংখ্যিক ঘাত যে কোনো সংখ্যক পূর্ণসাংখ্যিক ঘাত কি হয়েছে পূর্ণসাংখ্যিক ঘাত হবে জটিল পূর্ণসাংখ্যিক ঘাত জটিল এটা প্রপার্টি আমাদের নাম্বার 6 সো আমি একটা ঘাত বের করি ধরো x মাইনাস আই ওয়াই হোল কিউব করবো হ্যাঁ এটা যদি হোল কিউব করতে হয় আমাদের কাছে কি আসে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই প্লাস 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল কিউব ভালো কথা এক্স কিউব মাইনাস আই 3x স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস আই কিউব মানে কত বলো তো মাইনাস আই তাহলে আমরা এখান থেকে আসলে কি লিখতে পারি বলো তো আমরা এখান থেকে লিখতে পারি এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস আই 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব তো এটাকেও আমরা লিখতে পারি এটাকে যদি এভাবে না লিখে আমরা মাইনাস থেকে প্লাস করে দিতে পারি ওই পার্টটুকু নিয়ে আমরা আসলে ম্যাথটাকে করতে আচ্ছা আমি কোথাও কি এখানে ঝামেলা হয়েছে তাই না একটু দাঁড়াও হ্যাঁ এটা একটা প্লাস হবে দুঃখিত এটা একটা প্লাস হবে তার মানে আই কমন নিলেও আমাদের কাছে এটা আসে এটা যদি প্লাস করেও দিই তার মানে এটা আমাদের কাছে এটা মাইনাস আসে হিসাব করে দেখলে দেখবে এটা হচ্ছে খুবই ইজি ক্যালকুলেশন অলরাইট সো আমাদের কাছে দেখো এটা একটা আমাদের কাছে কি আলটিমেটলি এটা মনে হচ্ছে a প্লাস আই বি এই ফরম্যাটে আমরা এটা এভাবে করতে পারি সো অলরাইট তো তারপর আমরা আসলে দেখি এরপরে কি কি প্রবলেম আছে এটি জটিল সংখ্যার যে কোনোতম মূল জটিল এরপরেরটা সেভেন একটি জটিল সংখ্যার যে কোনোতম মূল জটিল একটি জটিল সংখ্যার যে কোনোতম মূল জটিল সো তাহলে আমরা এটাকে আসলে কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এই রকম ভাবে দেখো n x প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু জেড তাই না ফাইন তাহলে আমরা এটাকে বলতে পারি এদিক থেকে অতএব x প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার n রাইট সো ভালো কথা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ফাইন সেখানে আমাদের কিছু বিবৃতি আছে হ্যাঁ বিবৃতি হচ্ছে আমাদের কাছে যে এক্স প্লাস আই ওয়াই এদের ক্ষেত্রে মানে এখান থেকে আমরা লিখতে পারি আর যদি বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার এনও অবশ্যই বাস্তব সংখ্যা কিন্তু যদি এটা যদি হয়ে থাকে তার মানে লিখো তাহলে এক্স প্লাস আই ওয়াইও বাস্তব সংখ্যা হওয়া উচিত কিন্তু এটাই কখনো বাস্তব সংখ্যা হতে পারে না এটা কি আমাদের কাল্পনিক সংখ্যা সো এই কারণে অতএব জেড টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা একটি কাল্পনিক সংখ্যা সো আমরা এরপর হচ্ছে যে আরো একটা প্রপার্টি দেখব চলো তারপর আমরা আরো একটা প্রপার্টি দেখব সো প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার
লিখো প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় না, কিন্তু প্রতিটি অশূন্য জটিল সংখ্যার গৌণিক গৌণিক বিপরীতক একটি জটিল সংখ্যা। গৌণিক বিপরীতক একটি জটিল সংখ্যা। গৌণিক বিপরীতক একটি জটিল সংখ্যা। অলরাইট, সো আমরা এখান থেকে বলতে পারি যে z = x + iy, এটা ট্রু, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলা হচ্ছে এখানে z = 0 হলে x = 0, y = 0, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, রাইট? আমাদের এটুকু নিয়ে সমস্যা নেই। তবে আমরা এটাও লিখতে পারি যে কখনো যদি 0 না হলে x 0 হবে না, অথবা y can never be 0, রাইট? এটুকু আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে খুব ভালো কথা। আর আমরা এখান থেকে লিখতে পারি মডুলাস অফ z² = আমরা এখান থেকে লিখতে পারি z × z', এটা গুণজ। তার মানে এখান থেকে আমাদের আসে হচ্ছে যে x² + y² is greater than 0, রাইট? তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এটা অশূন্য জটিল সংখ্যা। এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1/z = আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ। তাহলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে x - iy, x + iy, x - iy। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x - iy x² প্লাস লেখা যায় x² - i² মাইনাস চলে যাবে, তো এই কারণে। সো দেখো গোটা এটাও একটা জটিল সংখ্যা আমাদের কাছে আসে। তার মানে গৌণিক বিপরীতক কোনটা বলো তো? গৌণিক বিপরীত হচ্ছে ঠিক এটা 1/। গৌণিক বিপরীতকগুলো মনে করো আমার যদি 3 থাকে, তার গৌণিক বিপরীত হয় 1/3, এ থাকলে 1/a। এই ধরনের আমাদের খুঁটিনাটি ব্যাপার স্যাপার। আমরা তোমাদের মানে একটা প্রশ্ন আসবে, ভাইয়া আমি এটা কেন করলাম? এটা প্রমাণ করলাম এই কারণে যাতে এই জিনিসটা মাইনাস না হতে পারে। যেহেতু আমাদের এটা হিসাবে আছে, এই কারণে আমরা এটাকে পজিটিভ বানানোর একটা প্রয়াস চালিয়েছি। সো অলরাইট, সো তাহলে আমরা একটু সামনে যাই, আমাদের বেশ কিছু টপিক আছে আরও। আমরা এখন জটিল সংখ্যার বর্গমূল বের করব। হ্যাঁ, একটু জটিল সংখ্যার বর্গমূল নিয়ে কথাবার্তা বলা লাগবে। একটু টাইটেল দাও যে জটিল সংখ্যার প্রপার্টি আমাদের আলহামদুলিল্লাহ এখান পর্যন্তই। তোমরা একটু টাইটেল দাও জটিল সংখ্যার বর্গমূল, যে স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার। স্কয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার, এটা কি? জটিল সংখ্যার, এটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল। এটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল। এটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল। এটা আমরা কিভাবে কি করতে পারি একটু তোমাদেরকে দেখাই। সো আমাদের কাজ হচ্ছে একটা জটিল সংখ্যা ধরে নেওয়া আগে, তাই না? সো খুবই সাবলীলভাবে আমি ধরে নিলাম হচ্ছে a + ib একটি জটিল সংখ্যা। কারো তো কোনো সন্দেহ নেই, তাই না? একটি জটিল সংখ্যা, a + ib একটি জটিল সংখ্যা। তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ, এই সংখ্যাটার রুটটা বের করা লাগবে না? a + ib এর রুটটাকে আমি ধরবো, কারণ কোনো একটা জটিল সংখ্যার রুট কি হবে সেটা একটা জটিল সংখ্যা। আমি ধরে নিলাম x + iy ... ওকে,
সো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে যেটা বের করতে পারি সেটা হচ্ছে a প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। ওকে, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে আসলে আমরা টেকঅ্যাওয়েগুলো কী কী, এখান থেকে আমরা a প্লাস আই বি লিখতে পারি অ্যান্ড লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy অ্যান্ড আই। তাহলে অতএব সহগ সমীকৃত করে পাই, লিখো অতএব বাস্তব ও জটিল অংশের, অতএব বাস্তব ও জটিল অংশের, বাস্তব ও জটিল অংশের, বাস্তব ও জটিল অংশের সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। কি পাই? সহগ সমীকৃত করে পাই হচ্ছে a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, b ইজ ইকুয়াল টু 2xy। অলরাইট, অলরাইট, অলরাইট। তাহলে আমরা আমাদের কাজের প্রায় দূরপ্রান্তে। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা অলরেডি এইটুকু জানি, তাই না? তাহলে আমাদের কাজ হচ্ছে এটা বের করা। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, ফাইন, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ওকে, এখানে আমরা লিখতে পারি এটা যে এ স্কোয়ার প্লাস 4 তো না, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, সরি 2xy হোল স্কোয়ার হবে। এটুকু আমরা লিখতে পারি। আই তো একটা আছে, তাই না? না, ডিরেক্ট আছে জিনিস পারি, ঠিক আছে, সমস্যা নেই। এটা অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অলরাইট, ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমরা লিখতে পারি এখন যেটা, সেটা হচ্ছে অতএব সো আমরা এখান থেকে তাহলে আমাদেরকে বের করা লাগবে। সো ভালো কথা, আমরা এদেরকে একটু লেবেলিং করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। 1 থেকে 3 বিয়োগ দেই, যোগ দেই, 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি অতএব x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভালো কথা, সমস্যা নেই। তারপর এটা থেকে মাইনাস করলে কি আসে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, অলরাইট, 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 হাফ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। হিসাব করে দেখলে এটাই আসবে, দেখবা। এটাই যদি আসে তাহলে আমাদের বের করতে হবে কি, দেখো তো এক্স আর আই লাগবে, তাই না? অতএব এক্স ইজ ইকুয়াল টু, অতএব এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, খেয়াল করো, হ্যাঁ, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। হাফ মানে হচ্ছে রুট আর কি।
সো এক্স আর ওয়াই যখন পেয়ে গেছি তাহলে আমাদের অতএব এই মানগুলো এখানে বসাই দিই। অতএব বর্গমূল প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস আই অলরাইট সো এই হচ্ছে আমাদের অবস্থা। ভাই আমার কি এটা মুখস্থ করা লাগবে বা এই প্রমাণটাকে পারা লাগবে? পরীক্ষায় আসবে না, আসার সম্ভাবনা খুবই কম, তবে এটা না জানলে অনেক 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 রকম ক্ষতি হয়ে যাবে। ওকে, এটা জীবনে একবার হলেও তোমাদের এটা করা উচিত, এটা তোমাদের জীবনে একবার হইলেও অন্তত করা উচিত, আমি বিশ্বাস করি। অলরাইট, সো তাহলে চলো আমরা একটু ফার্দার সামনের ম্যাথগুলোতে যাই একটু। এরপর আর কি কি আছে ওই জিনিসগুলো একটু দেখি। সেটা হচ্ছে আমরা এককের ঘনমূলে চলে যাব, বা একের ঘনমূল অনেকেই বলে। কিউবিক রুট অফ 1, কিউবিক রুট অফ 1, আমরা 1 নিয়ে আমরা এখন কাজ করব। সো যে কাজটা প্রথমে ধরা দরকার সেটা হচ্ছে ধরি এটা ইজ ইকুয়াল টু কিউবিক রুট ইজ ইকুয়াল টু এক্স, রাইট? এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, অতএব এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস 1 ওকে। সো এক্স এর একটা মান নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এক্স এর একটা মান হচ্ছে আমাদের কাছে আসে 1, এক্স এর মান আমাদের কাছে একটা আসে 1। বাকি এইটুকু মান নিয়ে করা লাগবে, এক্স এর মান 3টা আসবে কারণ যেহেতু এটা কিউবের, এই কারণে এইটুকু, আর বাকি অংশটুকু নিয়ে কাজ করা দরকার। অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা ওই যে দ্বিঘাত সমীকরণ সমাধানের একটা ফর্মুলা ছোটোবেলায় পড়েছিলাম, তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু আসা উচিত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 টুয়াইজ ইন্টু 1 মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ওভার 2। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3, এটুকু, তাই না? মাইনাস রুট 3 কি আসে আসলে? হ্যাঁ আসে। কখনো কখনো আমরা এটা কীভাবে লিখতে পারি, একটা আসে হচ্ছে আমাদেরকে হাফ 1 প্লাস মাইনাস 3i আসে, হ্যাঁ? তাহলে অতএব x2 ইজ ইকুয়াল টু হাফ 1 প্লাস 3i, আর x3 ইজ ইকুয়াল টু হাফ 1 মাইনাস 3i। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? আমি এটা আসলে 3i লিখছি, 3i তো হবে না, 3i তো হবে না, এটা রুট 3i হবে, আমি দুঃখিত, এটা হবে রুট 3i। অলরাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমরা 3টা জিনিস পাই। একটা একে যদি কিউবিক রুট বের করতে হয়, একটা পাই এক্স ইজ ইকুয়াল টু 1, x2 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু মাইনাস 1 মাইনাস, আচ্ছা ওয়েট, মাইনাস 1 তো নাই, 1 প্লাস i রুট 3 x কিউব ইজ ইকুয়াল টু হাফ 1 প্লাস i রুট 3। এটা হচ্ছে আমাদের এককের 3টা ঘনমূল। তাহলে আমাদের সিদ্ধান্ত কি? এটা হচ্ছে বাস্তব আর এগুলো হচ্ছে অবাস্তব বা কাল্পনিক। তার মানে এককের বা একের ঘনমূল 3টি, একক বা একের ঘনমূল 3টি, একটি বাস্তব এবং বাকিগুলো কাল্পনিক, এবং বাকিগুলো
কাল্পনিক, এবং বাকি দুইটা জটিল বা কাল্পনিক। এখন এককের যে ঘনমূল বা একের যে ঘনমূল আছে, এর না আলাদা কিছু প্রপার্টি বা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আমরা চলো ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলি। এককের এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলি, মানে এককের ঘনমূলের বৈশিষ্ট্য। এককের ঘনমূলের বৈশিষ্ট্য, এককের ঘনমূলের বৈশিষ্ট্য লিখো একটু। প্রপার্টি 1, এককের ঘনমূলের প্রপার্টি নাম্বার 1। প্রপার্টি 1 আমাদেরকে কি ডিকটেট করে? দ্য ডিপিক্টেড মিনিং ইজ অফ ইট, দ্য জটিল ঘনমূলদ্বয়ের যে কোনো একটিকে জটিল ঘনমূলগুলোর একটিকে বর্গ করলে অপরটি পাওয়া যায়। জটিল ঘনমূলগুলোর একটিকে বর্গ করলে অপরটি পাওয়া যায়। ওকে, তাহলে জটিলগুলো কি কি বলো তো? -12। সো আমাদের কাছে আসে যেটা, সেটা হচ্ছে হাফ ইন্টু, দাঁড়াও দুঃখিত, আমি -12 কেন দিলাম? হাফ ইন্টু -1 প্লাস √3i, এটা ইন্টু, এদেরকে গুণ করতে বলছে না, একটাকে বর্গ করতে বলছে। করি, (1/4) তারপর 1/4 1 মাইনাস 3√3i, ওকে। আর এখানে পাই হচ্ছে +i² and 3, which is to say 1/4, খেয়াল করো, ওকে, এটা আসে -2, আসলে কি 3√3, এটা কিভাবে লিখলাম? আস্তাগফিরুল্লাহ, 2√3 হবে, এটা i² মাইনাস হয়ে যাবে -2√3 এত। তাহলে 2 যদি কমন নিয়ে নিই, হাফ -1 মাইনাস √3i। দেখো তো, এটাকে যদি আমি একটা ঘনমূল ধরি, এটাকে আমি বাকিগুলো হিসাবে পাই। তো এই যে দুইটা পেয়েছি, এদের একটিকে বলা হয় ঘনমূলদ্বয়ের, জটিল ঘনমূলদ্বয়ের একটাকে বলা হয় ওমেগা। খেয়াল করো, জটিল ঘনমূলগুলোর একটিকে বলে ওমেগা, এবং এটা যদি ওমেগা হয়, ভিতরেরটা যদি দেখো, এইটুকু অংশ যদি ওমেগা হয়, এটার ডাবল কত? ওমেগা স্কয়ার। তার মানে এই যে আলটিমেটলি এটা মান হচ্ছে আমাদের কাছে ওমেগা স্কয়ার। একটা যদি ওমেগা হয়, একটিকে বলে ওমেগা, আরেকটি এবং আরেকটি ওমেগা স্কয়ার, একটা ওমেগা আরেকটা ওমেগা স্কয়ার। সুতরাং একের ঘনমূল কয়টা? একের ঘনমূল 1 ওমেগা স্কয়ার। একের ঘনমূল 3টা, একটা 1 ওমেগা স্কয়ার, 1 ওমেগা স্কয়ার। এরপরের প্রপার্টি কোনটা? প্রপার্টি হচ্ছে 2, লিখো প্রপার্টি নাম্বার 2। এরপরেরটা হচ্ছে প্রপার্টি নাম্বার 2।
প্রপার্টি 0 2, প্রপার্টি কত 0 2। সো প্রপার্টি 2 কি বলে যে একের ঘনমূল তিনটির সমষ্টি হচ্ছে 0। একের ঘনমূল তিনটির সমষ্টি ইজ ইকুয়াল টু 0। সো আমরা এখানে প্রুফ করি এটাকে। একের ঘনমূল কে বলতো 1 প্লাস মাইনাস 1 হাফ তো আছেই প্লাস √3i প্লাস হাফ মাইনাস 1 মাইনাস √3i। সো এখানে ক্ষেত্রে আমি কি পাই 1 প্লাস মাইনাস হাফ প্লাস √3/2i মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ বা √3/2 মাইনাস √3/2i। খেয়াল করে দেখো তো মাইনাস হাফ আর 1 এগুলো মিলে 0 হয়ে যায়। এটা কাটাকাটি আলটিমেটলি থাকে কত 0। তার মানে আমরা এটাও প্রুফ করে দেখিয়েছি। ওকে, এখন পর্যন্ত আমরা সূত্র কয়টা পেলাম? সূত্র হচ্ছে ওমেগাকে চিনলাম, একটা সূত্রই পেলাম এখন পর্যন্ত, i1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা একটা সূত্র পেলাম। এরপর আমাদের কাছে আর কি কি আছে? এরপর আমাদের কাছে এখন দেখব প্রপার্টি নাম্বার 3। একটু খেয়াল করে দেখো প্রপার্টি নাম্বার 3। প্রপার্টি 03। সো একের ঘনমূল তিনটির গুণফল 1। একের ঘনমূল তিনটির গুণফল 1। তো গুণফল কিরকম দেখতে দেখো, 1 হাফ মাইনাস 1 প্লাস i√3 ইন্টু হাফ ইন্টু মাইনাস 1 মাইনাস i√3 অনুবন্ধী। তাহলে এখানে থাকুক হাফ মিলে 1.4, আর এটা যদি অনুবন্ধী হয় মাইনাস 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার ইন্টু 3। সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1/4 মাইনাস 1 স্কোয়ার মানে 1, আর এটা হচ্ছে প্লাস 3 হুইচ মিনস 4/4 বিকামস 1। দেখো তিনটার গুণফল 1 ইন্টু ওমেগা স্কোয়ার, তিনটার গুণফল আমাদের কাছে 1 এসেছে। তার মানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে এটার মান দেখো 1 ইন্টু ওমেগা স্কোয়ার, এটা কত আসছে 1। তাহলে আমি কি বলতে পারি দেখো তো, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, তাই না? ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 তো, তাই না? সো যদি এটা হয়ে থাকে সত্যি, তাহলে আমরা দেখো তো কি করতে পারি। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 কি হয় বলো তো, ওমেগা ইন্টু ওমেগা কিউব মানে ওমেগা টু দি পাওয়ার 5 ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব মানে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 6 ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব 1 ইন্টু 1 মানে 1। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা একটা সূত্র, হ্যাঁ, ওমেগা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু সবসময় মাথায় রাখবা যে এটা হবে 1 যদি n ডিভাইডেড বাই 3 এর ক্ষেত্রে ভাগশেষ 0, 3 দ্বারা বিভাজ্য হলেই এর ভাগশেষ ইজ ইকুয়াল টু 0। যদি মনে করো হচ্ছে ওমেগা হতে হয়, তা ওমেগা হবে যখন n ইজ ইকুয়াল টু এত 3 এর ভাগশেষ ইজ ইকুয়াল টু হয় 1, রাইট? এবার যখন এটা হবে স্কোয়ার হবে, সো যদি n ডিভাইডেড বাই 3 এর ক্ষেত্রে ভাগশেষ হয়
2। তাহলে আমাদের কি করতে হয় বলো তো? যদি মনে করো আমাদের কাছে 100 এত থাকে, তাহলে আমাদের দেখতে হবে এর কাছাকাছি আমাদের কোনটা 3 দ্বারা বিভাজ্য নাম্বার আছে। 99 আছে, তো 99 আসলে আমাদের যদি 3 দ্বারা বিভাজ্য হয়, ভাগশেষ কত এটার? 0। আর থাকে হচ্ছে এখানে W, এটার ভাগশেষ কত? এটার ভাগশেষ হচ্ছে 0, তার মানে এটার মান আসবে 1 ইন্টু W, ম্যাথ শেষ। তার মানে আমরা এই সহজ ম্যাথগুলো আমরা এভাবে সহজভাবে করতে পারবো, খুবই ইজি। এগুলো তোমাদের কাছে একদম পানি ভাত লাগবে ইনশাআল্লাহ। তোমরা জাস্ট প্রপার্টিগুলো বেশ ভালো মতো আঁকড়ে ধরো, প্রপার্টিগুলোকে বেশ সুন্দর করে আঁকড়ে ধরতে পারো। সো আমি লাস্ট একটা প্রপার্টি পড়াবো, আমি অলমোস্ট থিওরির শেষের দিকে, আমাদের এটা থিওরি লেকচার, আমি অলমোস্ট থিওরির শেষের দিকে। হ্যাঁ, লিখো প্রপার্টি নাম্বার 4, লিখো 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 প্রপার্টি নাম্বার 4, প্রপার্টি নাম্বার 4। প্রপার্টি 04, ওকে ফাইন। 05 আমাদের 4 আমাদের কি বলে? জটিল ঘনমূলদ্বয়ের যে কোনো একটি অপরটির উল্টার সমান। জটিল ঘনমূলগুলোর যে কোনো একটি অপরটির জটিল ঘনমূলগুলোর একটি অপরটির উল্টোর সমান। একটি অপরটির উল্টোর সমান, জটিল ঘনমূলগুলোর একটি অপরটির উল্টার সমান। কীরকম ভাইয়া? এটাকে যদি আমি লিখতে হয় এরকম, দেখো 1 ইন্টু ওমেগা স্কোয়ার, এটা মানে কত? 1। তাহলে আমরা লিখতে পারি অতএব ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা, অর ওমেগা ইকুয়াল টু 1 বাই ওমেগা স্কোয়ার। আমরা এভাবে এগুলাকে লিখতে পারি, আমরা এগুলাকে এভাবেও লিখতে পারি। অলরাইট, সো আশা করি আর তোমাদের এগুলো নিয়ে আর কোনো কনফিউশন হবে না ইন ফিউচার। সো আমরা প্রায় অলমোস্ট এ টু জেড আমরা কভার করার চেষ্টা করেছি। একটা ম্যাথ হোক সেটা রিটেন, হোক সেটা MCQ, কীভাবে ক্র্যাক করতে হবে, কীভাবে সলভ করতে হবে, A to Z ইনশাল্লাহ আমরা শিখাই দিব। অলরাইট, সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের এই লেকচারটা এইখানেই থাকুক। যদি কোনো কিছু এক্সট্রা দরকার হয়, আমি চ্যাপ্টারের মানে যেটা কিনা তোমাদের বইতে নাই বাট একটু এক্সট্রা জানলে ভালো, এটা আমি আমার এই লেকচারের শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দিব। সো হিয়ার ইনস আওয়ার থিওরিটিক্যাল প্রবলেমস। আমাদের থিওরিটিক্যাল প্রবলেম বলতে আমরা কমপ্লিটলি থিওরি পড়েছি এই লেকচারে। সো জটিল সংখ্যার যাবতীয় যতগুলো আমাদের থিওরি দরকার, আমরা সবগুলো কিন্তু তোমাদের এখানে কভার করে দিয়েছি। তো ভালো মতো এগুলো একটু প্র্যাকটিস করে এগুলো শিখো। মনে রাখবে মাই ডিয়ার স্টুডেন্টস, থিওরিজ আর দ্য সোল অফ ম্যাথমেটিক্স। তুমি থিওরি যত ভালো পারবা, ম্যাথমেটিক্সে তত এক্সেল করতে পারবো, তত ভালো করতে পারবো, তত তোমার আয়ত্তে আসবে এগুলা। সো ট্রাই করবা সবসময় যা পড়িয়ে দিচ্ছি এগুলাকে তোমাদের ভালো মতো আত্মস্থ করতে। দেখবা যে আমরা যখন ম্যাথ করাতে যাব তখন তুমি আমার করার আগে তুমি করে ফেলছো। অলরাইট, সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদের সবার জীবন সুন্দর হোক, সো তোমাদের জীবন অর্থবহ হোক। সো আজকের লেকচারটা আমি এখানেই শেষ করছি। সো টিল দেন টেক কেয়ার, নেক্সট লেকচার পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।